সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1082তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ নিয়াজের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। আসলে প্রতারণামূলক না বলে গল্পটা বলা যায় প্রতিশোধ পরায়ণ এক ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর রাতে নববধূকে তুলে দিলেন বাবার হাতে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন এক ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, এমন এক ছোট্ট রাগকে কেন্দ্র করে বিয়ে করা নববধূকে তুলে দিলেন বাসর ঘরে নিজের পিতার হাতে। আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে এই রাগ যে একটা মানুষকে কতটা ক্ষতি করে। আপনি কার উপর রাগ করেছেন, রাগ করে সেই মানুষের না যতটা ক্ষতি করেছেন, আপনি চিন্তা করে দেখেন আপনি তার চেয়েও আপনার নিজের অনেক বড় ক্ষতি করেছেন। একটা মানুষের উপর রাগ করে তাকে মারার জন্য আপনি প্ল্যানিং তৈরি করতেছেন। একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এটা ভেবে আপনি নিজে এই জিনিসটা চিন্তা করতে করতে আপনি নিজের ভিতর নিজেকে কষ্ট দিচ্ছেন। কারো উপর প্রতিশোধ নিতে হলে মানুষটাকে ক্ষমা করে দেন। ক্ষমার চেয়েও বড় প্রতিশোধ এই পৃথিবীতে কিছু হতেই পারে না। আর যদি ক্ষমাই করতে পারতো তবে নিয়াজের জীবনটা আজকে ফুলের মতো সুন্দর হতো। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই নিয়াজের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে নিয়াজকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নিয়াজ আহমেদ, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা বোন। আমাদের পরিবারে আরও অনেক সদস্যরা রয়েছে, কিন্তু তারা চট্টগ্রাম শহরে থাকে না, তারা চট্টগ্রাম শহরের অদূরে নোয়াখালীতে থাকে। আমার জন্মস্থান চট্টগ্রামে, এই জন্য আমি আমার গল্পটা চট্টগ্রাম থেকেই শুরু করি। চট্টগ্রাম শহরে কোনো এক ভাড়া বাসায় আমার জন্ম হয় এবং সেই থেকে আমি চট্টগ্রাম শহরে আস্তে আস্তে করে বড় হই। বাবা, মা এবং বোনের খুব সুখী এবং সুন্দর একটা পরিবারে আমার দিনগুলো কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে একটা পর্যায়ে প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং আমার বাবা পেশায় ছিলেন একজন গার্মেন্টস কর্মী এবং গার্মেন্টসে আমার বাবা সুপারভাইজার পোস্টে চাকরি করতো। ছোটোবেলা থেকে দেখে আসতাম যে আমার বাবা গার্মেন্টসে চাকরি করে এবং বাবার এই গার্মেন্টসের পরিচয়টা দিতে আমার অনেক বেশি লজ্জা বোধ হতো। অনেকেই মনে করতো যে গার্মেন্টসে চাকরি করা মানেই হয়তো খারাপ এবং গার্মেন্টসে যারা চাকরি করে তারাই সম্ভবত হতদরিদ্র, গরিব এবং অন্য কোনো কাজ না পেয়ে গার্মেন্টসের চাকরিটা করে। গার্মেন্টসে কাজ করা মানুষগুলোকে কেন জানি আমাদের এই সমাজের মানুষগুলা ভালো চোখে দেখতে পেত না। কিন্তু একটা কথা বড় অদ্ভুত লাগে, বলতে অবাক লাগে এবং গর্ববোধ করে বলতে হয় যে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরাই অনেক বেশি রেমিডেন্স দেশের বাইরে থেকে বাংলাদেশে নিয়ে আসে। ওরা একরকম যোদ্ধা বলা চলে দেশের জন্য। তো এরপরেও এই গার্মেন্টস কর্মীদেরকে আমাদের সমাজের মানুষরা দেখতে পারতো না। আমি আমার বাবা যে একজন গার্মেন্টস কর্মী এটা পরিচয় দিতে আমি অনেকের কাছে লজ্জা পেতাম। এরকমভাবে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বড় আপু তখন প্রায় আপনার 8-এ পড়ে, চট্টগ্রামের কোনো একটা স্কুলে ক্লাস 8-এ পড়ে এবং আমার বয়স তখন বরাবর ছিল অনেক কম। আমি মনে হয় স্কুলে কোন ক্লাসে পড়ি ঠিক সঠিক মনে নেই, তবে প্রাইমারি স্কুলে পড়ি। ওই মুহূর্তে গ্রামের বাড়িতে আমার নানু অনেক অসুস্থ হয়ে যায়। তো দেখা গেল কি আমার মা আমার নানুকে অনেক বেশি ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসে যে নানুকে ছাড়া কোনো কিছুই বুঝে না। এবং এই চট্টগ্রাম শহরে আমার মা আসতে রাজি হয় নাই। আমি যখন পেটে তখন আমার মা চট্টগ্রাম শহরে আসে। আমার বড় বোনের জন্ম কিন্তু নোয়াখালীতেই হয়। তো নানু অসুস্থ জেনে আমার মা তখন বাড়িতে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছে, প্রচুর চেঁচামেচি করতেছে আমার আব্বার সাথে যে আমি বাড়ি যাব। আমার আব্বা তখন আমার আম্মাকে বারবার বলতেছিল যে দেখো ছেলে মেয়েগুলো পড়াশোনা করে, এখন তুমি যদি এরকম করে বাড়িতে চলে যাও তাহলে ওদের পড়াশোনার বড্ড ক্ষতি হয়ে যাবে, তুমি অ্যাটলিস্ট এই কাজটা করো না। আমার মাকে বোঝাচ্ছে, কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে আমার সন্তানের চেয়েও বড় হচ্ছে আমার মা। আমার মা যদি মরে যায় বা মরণকালে যদি আমি আমার মায়ের পাশে না থাকতে পারি, এটা আসলে হতে পারে না। আমি আমার সন্তানদের জন্য আমি আমার মায়ের কাছে চলে যাব। এই কথা বলে দেখা যায় খুবভাবে একটা ঝামেলার মধ্যে পড়ে যায় আমার বাবা। এবং এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আমার আম্মা তখন আমার আব্বাকে না বলে একদিন হলো কি আমাদেরকে নিয়ে নোয়াখালীতে চলে যায়। আমাকে আর আমার বড় বোনকে নিয়ে আব্বা যখন অফিসে যায়, গোপনে আমাকে আমার বোনকে স্কুল থেকে এনে বাবা তখন চলে যায়, নোয়াখালীতে চলে যায়। তো যেদিন আম্মা আমাদেরকে নিয়ে নোয়াখালীতে যায় ওই দিনটা ছিল বুধবার, মধ্যে বৃহস্পতিবার গেল এবং শুক্রবারে সকালবেলা আব্বা তখন নোয়াখালীতে আসে। এসে আমার আম্মার সাথে খুব রাগারাগি করে,
যে এটা হতে পারে না, তুমি সন্তানগুলোকে নিয়ে আসছো, ওদের তো পড়াশোনার খুব ক্ষতি হবে। আমার আব্বা আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো, আমাদের পড়াশোনা নিয়ে, আমাদের ফিউচার নিয়ে বাবা অনেক বেশি চিন্তা করতো, টেনশনে থাকতো। এক পর্যায়ে মায়ের সাথে বকাবকি করে বাবা তখন বললো যে আমি ওদেরকে নিয়ে যাই। তো তখন বাবা ওই দিন মানে শুক্রবার বিকালবেলা আমাকে আর আমার বড় বোনকে নিয়ে পুনরায় আবারও চট্টগ্রাম শহরে আসে। তো তখন দেখা গেলো যে সকালবেলা বাবা আমাদেরকে গোসল টোসল করাইতো, আমাদের খাওয়া দাওয়া করাইতো, এবং বাবাই বাসায় রান্নাবান্না করতো, বাবা সব কাজ করতো। মানে অ্যাকচুয়ালি মায়ের যে কাজগুলা, এই সব কাজগুলোই বাসায় বাবা করতো, একা একা করতো। এরপরে প্রতি বৃহস্পতিবারে, মানে এভাবে প্রায় প্রতি বৃহস্পতিবারে আমার বাবা আমাকে আর আমার বড় বোনকে সাথে করে নিয়ে নোয়াখালীতে যাইতো। বৃহস্পতিবার রাতের বেলায় যাইতো এবং শুক্রবারে রাতের বেলা নোয়াখালী থেকে ফিরে আসতো। এবং বরাবরের মতো শনিবারে আমার আব্বা অফিস করতো। এমনভাবে আমার আব্বা দীর্ঘ প্রায় 2টা মাসের মতো কাটিয়ে দেয়। এই 2 মাসে দেখা গেল আমার নানুর শরীরের তেমন কোনো পরিবর্তন ঘটলো না। নানুর যে অ্যাকচুয়ালি কী হয়েছে এটাই আসলে খুঁজে বের করা যাচ্ছিল না। বড় বড় ডাক্তার, কবিরাজ সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু কেউই আসলে বলতে পারতেছিল না যে আমার নানুর অ্যাকচুয়ালি রোগটা কোথায়, বলা যাচ্ছিল না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমরা এখানে থাকতেছি, মানে আমাদের পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে। যতই বাবা আমাদের জন্য করুক না কেন, কিন্তু মায়ের ওই জায়গাটা তো আর বাবা ফিল আপ করতে পারবে না। মা না থাকার কারণে আমি ঠিকমতো পড়াশোনা করি না, আমার বোনের পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এমন করে দেখা গেল যে আমাদের সংসারটা প্রায় অনেকটাই এলোমেলো হয়ে গেছে, অনেক এলোমেলো। তো একটা সময় হলো কি, আমার বাবা আমাকে আর আমার বড় বোনকে নিয়ে নোয়াখালীতে গিয়ে আমার আম্মাকে বললো যে একটা কাজ করো, তোমার মাকে আমাদের সাথে চট্টগ্রামে নিয়ে চলো। এই কথাটা বললো আম্মুকে, যে তোমার মাকে আমাদের সাথে চট্টগ্রামে নিয়ে চলো। তা চট্টগ্রামে নিলে পরে আমরা ওখানে বড় বড় ডাক্তার দেখাইতে পারবো। নোয়াখালীতে তো আর অত বড় ডাক্তার নাই, তো চট্টগ্রাম মেডিকেল আছে এবং বড় বড় ডাক্তার দেখাবে এবং সেখান থেকে তোমার মায়ের চিকিৎসা হবে। তুমি তোমার মাকে নিয়ে নোয়াখালী থেকে চট্টগ্রামে চলো। তো হঠাৎ আমার বাবার মাথায় এরকম সুন্দর একটা আইডিয়া আসে, এবং আসার পরে আমার মা তখন বরাবরের মতো রাজি হয়ে যায়, বললো ঠিক আছে। তো এবার দেখা গেল আমার নানুকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে তখন আমরা আমাদের বাসায় আসি, আমার মা সহ দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস পরে। তো আমাদের বাসায় আসার পরে এবার নানুকে আমরা একটা রুম দিয়ে দিই, ওই রুমের মধ্যে নানু থাকতো। তো আমার মা করতো কি, মানে আমাদের সেবা যত্ন করতো, মানে আমাদেরকে স্কুলে নিয়ে যাইতো, আমাদেরকে খাওয়া দাওয়া করে, আমাদের পোশাক আশাক ধুইতো, ঘর পরিষ্কার করতো, এবং একইভাবে আমার নানুরও সেবা যত্ন করতো। তো এরকমভাবে একটা অসুস্থ মানুষের সেবা করা, 2টা বাচ্চার সেবা করা, ঘর দুয়ার পরিষ্কার করা, রান্নাবান্না করা, এসব কিছু করতে গিয়ে আমার মা অনেকটা হাঁপিয়ে যায়। তখন বারবার আমার মা আমার বাবাকে বলতেছিল যে একটা কাজের মেয়ের ব্যবস্থা করো, এভাবে তো অ্যাটলিস্ট থাকা যায় না, এবং দিন যত সামনের দিকে যাচ্ছে পরিস্থিতি ততটাই ভয়ানক হয়ে যাচ্ছে, তুমি একটা কাজ করে একটা কাজের মেয়ের ব্যবস্থা করো। এইভাবে আমার আব্বাকে প্রেশার দিতে থাকে। তো আমার আব্বা যে গার্মেন্টসে চাকরি করতো, অ্যান্ড ওই গার্মেন্টস থেকে সাদিয়া আক্তার নামের একটা মেয়েকে আমার আব্বা তখন আমাদের বাসায় নিয়ে আসে। ও বড় বিষয় হচ্ছে ওই মেয়েটার বাড়িও নোয়াখালীতেই ছিল। তো মেয়েটা অনেকটা ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। তো আমার আব্বা তখন করলে কি, ছোটোবেলায় আমরা তখন অনেক ছোট, ওই সাদিয়া আক্তার মেয়েটাকে আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে নিয়ে আসে। তো আমার ভাই যতদূর মনে আছে আমি ঠিক অতটুকুই বলি, ওই সাদিয়া আক্তার নামের মেয়েটা আমাদের বাসায় আসার পর থেকে ও প্রচুর কাজ করতো, মানে এরকমভাবে কাজ করছে আমরা ওরে নিয়ে সবাই হাসাহাসি করতাম যে একটা মানুষ এত কাজ কিভাবে করতে পারে। সকালে সূর্য ওঠার আগে সে কাজে লেগে যেত, এবং আমাদের ঘর বাড়ির যা কিছু ছিল, আমাদের আসবাবপত্র সব কিছু আয়নার মতো চকচক করতো। এত পরিমাণের পরিশ্রমিক মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই, এত পরিমাণের কাজ করতো। এবং মুহূর্তের মধ্যে আমার মা, আমার নানু সবাই তাকে অনেক আদর, স্নেহ এবং ভালোবাসতে শুরু করে। এভাবেই দীর্ঘ 4 থেকে 4.5 মাসের মতো মেয়েটা আমাদের বাসায় থাকে, এবং 4-4.5 মাস পরে হঠাৎ করে আমার মা একদিন মেয়েটাকে মারতে শুরু করে। কেন মারে সেটা আমি জানি না, মারতে শুরু করে এবং মেয়েটাকে আমাদের ঘর থেকে বের করে দেয়, সাদিয়াকে আমাদের ঘর থেকে বের করে দেয়। এবং বের করে দিলে পরে সাদিয়া তখন মানে আমাদের ঘর থেকে চলে যায়। কেন চলে যায় এটা কিন্তু আমরা জানি না। মাকে বারবার প্রশ্ন করি যে মা, ও তো আমাদের বাসায় থাকতো, কাজ করতো, তো কেন ও আমাদের বাসা থেকে চলে গেল, বা আমাদের বাসা থেকে চলে যাওয়ার কারণটা কী ছিল। তো আমার আম্মা কোনোদিনও মানে আমাদেরকে বলতো না, আমাকে আর আমার বড় বোনকে কখনোই বলতো না যে সাদিয়াকে কেন ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বা কেন তাকে মারা হয়েছে। শুধু এটাই বলতো যে মেয়েটা ভালো না, মেয়েটা দুর্চরিত্রা। এখন তার চরিত্রের মধ্যে কোন জায়গায় সমস্যা ছিল আমরা কিন্তু দেখতে পাই না। ও সারাদিন আমাদের বাসায় থাকতো, দিনটা 24 ঘন্টা বাসায় থাকতো, কখনোই বাসা থেকে বের হতো না। তো ওর এরকম কোনো চরিত্র দেখি নাই। এরপরেও মাঝে মাঝে দেখতাম যে মেয়েটা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, মানে সাদিয়া নামের ওই কাজের মেয়েটা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। এরকম হতো যে অপলক দৃষ্টিতে আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকতো। আমার কাছে খুব খারাপ লাগতো। মাঝে মাঝে বারান্দায় গেলে দেখতাম যে ও মানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বাড়ির দিকে তাকিয়ে আছে, মানে কেমন জানি একটা অদ্ভুত মায়া মেয়েটার মাঝে কাজ করতো। এইভাবে দীর্ঘদিন আমাদের বাড়ির আশেপাশে ঘোরার পরে একদিন আমার মা করলো কি, মেয়েটাকে আমাদের বাসায় আবারও ডেকে আনলো পুনরায়।
তো আমি জানি না যে আমার মা কেন মেয়েটাকে আবারও ডেকে আনলো, এবং মেয়েটাকে ডেকে আনাতে আমরা খুব খুশি হলাম। কারণ সাদিয়া যখন আমাদের বাসায় ছিল না, তখন ধরুন আমাদের বাসাটা খুব ফাঁকা হয়ে গেছিলো, বাসায় তেমন কোনো কাজ ছিল না, মানে বাসায় তেমন কোনো কাজ হচ্ছিল না, বাসাটা মানে যথেষ্ট পরিমাণের মানে যেটা বলে ময়লা হয়ে গেছিলো, মানে কোনো কিছুই ঠিক ছিল না। তো মা যখন আমার সাদিয়াকে নিয়ে আসলো, আমি আর আমার বড় বোন তখন অত্যাধিক খুশি হলাম যে ঠিক আছে, এবার সম্ভবত আমাদের সব কিছু আবার ঠিকঠাক মতো চলবে। কারণ দেখা যায় যে আমার মা বেশিরভাগ সময় আমার নানুকে দিত, মায়ের হাতে অতটা সময় ছিল না যে আমাদেরকে দেওয়ার মতো, বেশিরভাগ সময় নানুর পিছনে ব্যয় করতো, নানুর সাথেই থাকতো। তো এবার সাদিয়াকে নিয়ে আসলো, এবং সাদিয়াকে নিয়ে আসার পর আমার আম্মা সাদিয়াকে আমাদের একটা রুমের মধ্যে নিয়ে গেল, একটা রুমে গিয়ে মা দরজা আটকাই দিল। প্রায় আধা ঘন্টার মতো সাদিয়ার সাথে মা কি জানি মিটিং করলো, ওই একা সাদিয়াকে নিয়ে। এবং মিটিংয়ের পরে পুনরায় সাদিয়া আবার আমাদের বাসায় কাজ করতে শুরু করলো। ঠিক তার 3 দিন পরে, অবাক বিষয়, তার 3 দিন পরে আমার আম্মা কিন্তু আমাকে স্কুল থেকে আনতে যাইতো। তো কীবার আমার দিনটা মনে নেই, কিন্তু আমার আম্মা ওই দিন আমাকে আনতে গেল না স্কুল থেকে, আমার বড় আপু আমাকে আনতে গেল। তো বড় আপু তখন আমাকে নিয়ে বাড়িতে আসছে। এখন বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছিলাম যে বাড়ির সামনে প্রচুর পুলিশ, মানে পুলিশের গাড়ি। তো বাসার সামনে পুলিশের গাড়ি দেখে একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, বাসার সামনে পুলিশের গাড়ি আসলো কোত্থেকে। এবং বাসার ভিতরে ঢুকে দেখতেছি সাদিয়াকে জোর করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো জিজ্ঞেস করলাম মা কী হয়েছে, আব্বারে জিজ্ঞেস করলাম কী হয়েছে। সাদিয়া তখন চিৎকার করে শুধু একটা কথাই বলতেছিল যে আমার পেটে বাচ্চা আছে, এই কথাটাই বলতেছিল, যে আমার পেটে বেবি আছে, মানে আমার পেটে বাচ্চা আছে, এই কথাটাই শুধু আমরা এই কথাটাই শুনেছিলাম। এবং এরপরে মা আমাকে ধমক দিয়ে বললো যে ঘরের ভিতরে যা, বাসার মধ্যে যা। অনেক লোকজন আসছিল, কিন্তু অনেক লোকজন চারপাশে দাঁড়িয়েছিল। সাদিয়াকে তখন পুলিশে ভ্যানে করে নিয়ে গেল, আমরা তখন বাসার মধ্যে গেলাম। এবং এরপর থেকে মানে এই সময়টায় পরে আর কখনোই সাদিয়াকে আমরা আমাদের বাসায় আশেপাশে দেখতে পাই নাই। মানে সাদিয়া কোথায় যে চলে গেছে আর ওকে পাওয়া যায় না। এর কিছুদিন পরেই, লাইক মাসখানিক পরে, আমার আম্মা তখন খুবই বয়স্ক, একেবারে বয়স্ক একজন কাজের মহিলা আমাদের বাসার জন্য নিয়ে আসে। এটা আমার মা নিজেই আনে। এখন বাসার জন্য কাজের মহিলাটাকে আনা পড়ে, মানে মহিলাটা এতই বয়স্ক ছিল, মানে উনি কাশি দিল না, মুখ থেকে থুতু বেরিয়ে যেত, মানে এমন একটা অবস্থা। তো এত বয়স্ক একজন মহিলাকে বাসায় কাজের জন্য নিয়ে আসছে, এটাতে আমরা সবাই দ্বিমত পোষণ করলাম, আমি, আমার বোন। এবং আমার বললাম যে মহিলাটাকে ভালো লাগে না, মানে তিনি তো অনেক বৃদ্ধ, ঠিকমতো কাজও করতে পারে না। আমার আম্মা তখন বললো যে বৃদ্ধটাই ভালো, মানে বললো বৃদ্ধটাই ভালো। তা ওই বৃদ্ধ মহিলাটাই তখন আমার আম্মুর সাথে থাকতে শুরু করলো। আমাদের বাসায় দীর্ঘ প্রায় 2 বছর মতো ছিল, না 2 থেকে 3 বছর মতো ছিল। এবং 3 বছর পরে মানে আমার নানুমণি মারা যায়, আমাদের বাসায় মারা যায়। তো মারা যাওয়ার পর আমরা তখন নানুর লাশ গ্রামে নিয়ে যাই। গ্রামে নিয়ে যাওয়ার পরে নানুকে আমরা দাফন কাফন করি, এবং দাফন কাফন করার পর একটা পর্যায়ে আমরা তখন আবারও পুনরায় চট্টগ্রাম শহরে ফিরে আসি। আমার বড় বোন কিন্তু খুব মেধাবী ছিল, আমার যে বড় আপু আছে তার পড়াশোনা সর্বদিক থেকে খুবই মেধাবী ছিল। তো আমার বড় বোন আবার পড়াশোনা করতেছে, আমি তখন স্কুলে পড়াশোনা করি, হাই স্কুলে পড়ি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বড় আপু তখন এসএসসি পরীক্ষা দিল, এবং এসএসসিতে আমার বড় আপুর রেজাল্ট খুবই ভালো হলো, মানে গোল্ডেন প্লাস আমার বড় আপু পাইলো। দেন আমার বড় আপুকে তখন মানে করা হলো, লাইক কলেজে ভর্তি করানো হলো। আব্বু কিন্তু বরাবরের মতো আমাদের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, মানে প্রচণ্ড রকমের ব্যস্ত ছিল, কোনোভাবেই আমাদেরকে পড়াশোনার কোনো ক্ষতি হতে দিত না। মানে আমাদের পড়াশোনার জন্য বাবা অনেক স্যাক্রিফাইস করতো, অনেক কষ্ট করতো। বরাবরের মতো বড় আপু এসএসসি পাস করলো, আমি তখন আবার মানে স্কুলে পড়তেছি। এমন করতে করতে একটা সময় আমি হাই স্কুল জীবন শেষ করে আমার বড় আপু তখন ভার্সিটিতে পড়াশোনা করতো। তো আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে আমার বড় আপুকে আমার আব্বা অনেক বড় কিছু বানাবে, সেই হিসেবে আমার বড় আপুকে পড়াশোনা করাতো। এবং অবাক করা বিষয় আমার বড় আপু মানে অনার্সে পড়া অবস্থায় আমার বড় আপুর প্রচুর বিয়ের প্রপোজাল আসতো। আমার বড় আপু কিন্তু দেখতে অদ্ভুত রকমের সুন্দর ছিল, এবং প্রচুর বিয়ের প্রপোজাল আসতো। বাট আমার বাবা আমার বড় আপুকে বিয়ে দিত না, মানে বাবার অনেক ইচ্ছা ছিল যে ওনাকে আরও পড়াশোনা করাবে। এরকম করতে করতে আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। যেই মুহূর্তে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ওই মুহূর্তে আমার বড় আপুর একটা বিয়ের প্রস্তাব আসে চট্টগ্রাম শহরেরই এক শিল্পপতির পরিবার থেকে। মানে পরিবারটা ছিল যথেষ্ট পরিমাণের মানে আপনার নম্র, ভদ্র এবং খুবই শিক্ষিত একটা পরিবার। যেই ছেলের সাথে আমার বড় আপুর বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলে রিসেন্ট মানে আপনার MBBS পাস করেছে। এক কথায় উনি একজন ভালো মানের ডাক্তারও, MBBS শেষ করেছে এবং FCBS করবে, ওরকম একটা অবস্থার মধ্যে আছে। তো আমার আব্বু এই ছেলেটাকে পাওয়ার পরে খুব খুশি হলো, মানে আব্বা মনে করতেছে যে এরকম ছেলে মনে হয় আর পাওয়া যাবে না। তো আমার আব্বা তখন, আমার বোনের তখন গ্র্যাজুয়েশন শেষ হয়নি, গ্র্যাজুয়েশনের প্রায় 6 মাসের মতো আছে। তো আমার আব্বু তখন সবাইকে বললো যে ও গ্র্যাজুয়েশনটা করুক, এবং গ্র্যাজুয়েশনটা করার পরে আমি বিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিব।
তো এমনি কিন্তু পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা সব কিছু ঠিকঠাক, মানে আংটি বদল হয়েছে, আমার আব্বাও আংটি বদল করছে, মানে ওই আমার দুলাভাই আংটি বদল করছে আমার বোনের সাথে, তো পরিবারের সবাই জানে। তো আমার বাবা একটু টাইম নিল যে জাস্ট আমার বোনের গ্র্যাজুয়েশনটা শেষ হলেই পরে বিয়ে, মানে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে আমার বোনের বিয়েটা হবে, এরকম একটা অবস্থার মধ্যে। অ্যান্ড এরকম একটা অবস্থার মধ্যে একদিন আমার যতটুকু মনে আছে, আমি তখন কলেজে এবং কলেজে থাকা অবস্থায় এই জিনিসটা হয়তো অনেকেই পত্রিকায় দেখেছেন, আমি ক্লিয়ার করি, মানে আমি ক্লিয়ার করে বললে আপনারা বুঝতে পারবেন। আমি তখন ইন্টারমিডিয়েট মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ি কলেজের মধ্যে। হঠাৎ করে একদিন আমার মা, আমি তখন ফোন ইউজ করতাম, আমার মা তখন আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে যে তাড়াতাড়ি বাসায় আয়, এটা বলতেছে। তো আমি বললাম যে মা কী হয়েছে, মানে আমি ভাবলাম যে আমার বরাবর কোনো কিছু হলো কিনা। তা বললাম যে বরাবর কিছু হয়েছে? আম্মা বলে না কিছু হয়নি, বাট তুই তাড়াতাড়ি বাসায় আয়, বাসার পরিস্থিতি খুব খারাপ। মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিলাম না যে মানে কেন বা বাসার পরিস্থিতি খারাপ কী কারণে, মানে বুঝি না। তো আমি তখন দৌড়ে কলেজ থেকে বেরোলাম, আমার সাথে আরেকটা বন্ধু ছিল, ওকে নিয়ে আসছি। ওকে নিয়ে আসার পরে যেহেতু আমি ভাবলাম যে কোনো বিপদ হতে পারে, এই জন্য ওকে নিয়ে আসছে। আবার কলেজে কিন্তু আমার প্রচুর বন্ধুবান্ধব ছিল, মানে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যেখানে আমার প্রচুর বন্ধু, মানে এত বন্ধু বলার মতো না। পরে যে বাসায় আসার পর আম্মু আমার বললো যে ওরে আনলি কেন, ওরে বিদায় করে দে, আমার বন্ধুর কথা বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পর আমার বন্ধুরা বললাম তুই চলে যা, আমি তোর পরে লাগলে ফোন দিব। আমার বন্ধু চলে গেলেন, বাসা আসলাম যে মা কী হয়েছে, মা বলতেছে তোর আব্বুকে গার্মেন্টসে বেঁধে রাখছে। তা আমার আব্বু কিন্তু গত রাত্রে নাইট ডিউটি করছে, জানি নাইটে ছিল আমার আব্বু, কোনো বায়ার আসছে না কি আসছে, কী কারণে আব্বু নাইটে ছিল জানি না, বাট আজকে দুপুরে আমার আব্বাকে অফিসে বেঁধে রাখছে। আমি বললাম যে সকালে আব্বা বাসে আসছিল, বলে হ্যাঁ বাসে আসছিল, আসার পরে আবার গার্মেন্টসে গেছে। তখন কিন্তু আমার আব্বা গার্মেন্টসের এজিএম ছিল, মানে জিএম সাহেবের পরের পোস্টে আমার আব্বার ছিল, আব্বা এজিএম ছিল, প্রচুর টাকা পয়সা আব্বা তখন ইনকাম করতো। তো আমি তখন বললাম যে আম্মা কী হয়েছে, মানে ঘটনাটা কি, আমাকে একটু খুলে বলো। আমার আম্মা তখন বলতেছে যে গার্মেন্টসের লোকেরা আমার আব্বার সাথে, যারা অফিসের লোকেরা আছে, অফিসের অনেক লোকেরাই নাকি আমার আব্বার সাথে অনেক মানে হিংসা করতো, আমার আব্বাকে নিয়ে অনেক হিংসা করতো। আমার আব্বা খুব বড় একটা পোস্টে চলে যায়, এটা তাদের সহ্য হয় নাই, এবং সহ্য হওয়ার মানে সহ্য না হতে আমার আব্বাকে প্রতিহত করার জন্য, আমার আব্বাকে অপমান করার জন্য, আমার আব্বাকে গার্মেন্টস থেকে বের করে যাওয়ার জন্য গার্মেন্টসে রুমকি নামের এক মেয়েকে আমার আব্বার পিছনে লাগাই দিছে। এবং রুমকি নামের ওই মেয়েটার সাথে নাকি গতকালকে রাতে আমার আব্বা কী করছে অনেকেই নাকি এগুলো ভিডিও করে রাখছে, মানে গার্মেন্টসের অনেক কর্মীরা এগুলো ভিডিও করে রাখছে কোন রুমের ভিতরে আমার আব্বা নাকি রুমকির সাথে কী করছে। এবং সেই ভিডিও সূত্র ধরে তারা সকালবেলা মানে গার্মেন্টসের সবাই অনশন করছে, মানে অনশন বলতে গার্মেন্টসের সামনে তারা রাস্তাঘাট অবরোধ করছে যে গার্মেন্টস থেকে আমার আব্বাকে সরাই দিতে হবে, কারণ আমার আব্বা গার্মেন্টসের মেয়ের উপরে হাত দিছে, কোনো মেয়ের ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করছে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এবং এই জন্য তারা বিশাল আন্দোলন ডাকছে যাতে আমার আব্বাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এবং একইভাবে অফিসের জিএম সহ দারোয়ানটা আমার আব্বাকে সেই মুহূর্তে বেঁধে রাখে, আটকিয়ে রাখে, বিষয়টি এরকম। আমার আব্বাকে বেরোতে দিচ্ছিল না। পরে এই যে আমার আম্মা কথাগুলো বলতেছে, মুহূর্তের মাঝে আমার আম্মার কাছে কল আসছে। আমার আম্মা কিন্তু আবার ওখানে লোক লাগাই রাখছে। আবার আমার আম্মা কিন্তু মোটামুটি অনেক শিক্ষিত ছিল, আমার আব্বার থেকেও আরও বেশি শিক্ষিত, বাট আমার মা দেখতে খুব বেশি একটা সুন্দরী ছিল না। আমার মা দেখতে যথেষ্ট কালো এবং খাটো টাইপের একজন মানুষ ছিল, বাট শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল। তো আমার আব্বার চেয়েও বেশি শিক্ষিত। পরে আমার আম্মা যে লোক ওখানে লাগাই রাখছে, ওই লোকে মানে আমার আম্মুকে ফোন দিয়ে বলতেছে যে ভাবি ভাইয়ারা তো পুলিশে নিয়ে যাইতেছে। এতক্ষণ পর্যন্ত তারা তখন থানায় খবর দিয়ে দিছে এবং অনেক নিউজ টিভি চ্যানেল ওখানে চলে গেছে। এবং এটাও মানে আপনার চট্টগ্রাম কাগজের মধ্যে এটা লেখাও হয়েছিল, পত্রিকা আসছিল বিষয়টা, পত্রিকা আমার আব্বার ছবি সহ দিয়ে দেয়। দেন আব্বাকে তখন ধরে নিয়ে যায় থানার মধ্যে। এবং এই ঘটনা মানে বাতাসের সাথে পৌঁছিয়ে যায় আমার বোনের যেখানে বিয়ে ঠিক হয়েছিল আমার ওই ভাইয়ের পরিবারে। এবং আমরা তখন প্রায় 3 দিন পর্যন্ত আমার আব্বা জেলে থাকে। 3 দিন পরে আমার আম্মা অনেক লভিং করে, অনেক কষ্ট করে আব্বাকে তখন জেল থেকে ছুটে আনে। কিন্তু আব্বাকে জেল থেকে ছুটে আনার পরে সর্বপ্রথম আমাদের কানে যে নিউজটা আছে সেটা হচ্ছে, যেখানে আমার বোনের আংটি বদল হয়েছিল, যে পরিবারে আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ছিল, সেই পরিবার থেকে আমার বোনকে আমার বোনের বিয়েটা ভেঙে গেল, বিয়েটা হলো না। এবং আমার ওই বোনের বিয়েটা ভেঙে যাওয়ার পরে তারা যখন ফোন করে জানিয়ে দিল যে আমরা এই মেয়েকে বিয়ে করব না বা এই মেয়েকে আমাদের ঘরে বউ বানিয়ে নিব না, এভাবে যখন জানিয়ে দেওয়া হলো, সেদিন রাতেই মানে আমার আব্বা যেদিন আসছিল সেদিন রাতে আমার বড় বোন বিষ খায়। রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, আমার বাবার চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙার পরে দেখি যে আমার বোন মরে যাইতেছে ফ্লোরের উপরে। আমি আমার বোনকে কাঁধে নিয়ে দৌড়ে কোনোরকম বাসা থেকে বের হওয়ার পরে বোনকে আমরা চট্টগ্রাম মেডিকেলে নেই।
আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার বোন বেঁচে যায় সে যাত্রায়। কারণ ডাক্তার বলল যে যদি আর একটুখানি লেট হতো, যদি আমি আর একটুখানি আমরা যদি লেট করতাম তাহলে আমার বোনকে বাঁচানো সম্ভব ছিল না। অনেক কষ্টের পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার বোন তখন বেঁচে যায়। এবং আমার বোন যখন বেঁচে যায় তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমার বোনকে আমি এবং বাবা মা সবাই মিলে বুঝাই যে তুই মন খারাপ করতেছিস কেন, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটেই হচ্ছে আল্লাহ তালার হাতে। আল্লাহ কার সাথে কার জোড়া মিলিয়ে রেখেছে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। হয়তো এই ছেলের সাথে তোর আংটি বদল হয়েছে, সব কিছুই ঠিক আছে, হয়তো এই ছেলেটাকে আল্লাহ তোর ভাগ্যে রাখে নাই, এবং তোর ভাগ্যে রাখে নাই বলে এই ছেলেটার সাথে তোর বিয়ে হয় নাই। যদি তোর ভাগ্যে থাকতো তাই এই ছেলেটার সাথে তোর বিয়ে হইতো, আল্লাহ এই ছেলের সাথে তোর জোড়া বাঁধে নাই। এরকম করে আমরা বোনকে অনেক বুঝে এবং বুঝিয়ে শুনি একটা পর্যায়ে আমরা তখন তাকে বাড়িতে নিয়ে আসি, মানে বাসায় নিয়ে আসি। এবং তখন আমাদের জীবনের সবচেয়ে দুর্বিষহ দিনটা দেখা দেয়। মানে এত পরিমাণের অভাব, মানে অভাবের তাড়নায় আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, মানে আমি যে কলেজে যাব, কলেজে যাওয়ার জন্য যে ভাড়াটা, মানে ভাড়ার টাকাটা প্রয়োজন, ওই ভাড়ার টাকাটাও আমার কাছে ছিল না। আমার আব্বা যে টাকা বেতন পাইতো, ঘর ভাড়া, বাসা ভাড়া, এরপরে আমার মায়ের খরচ, বোনের খরচ, আমার খরচ সব কিছু দেওয়ার পরে আমার আব্বার কাছে কোনো ব্যালেন্স ছিল না, মানে জমানো কোনো টাকা ছিল না, একেবারে মানে আমার আব্বার শূন্য হাতেই ছিল। ওই চাকরিটার উপরে আমার বাবা পরিপূর্ণভাবে ডিপেন্ড ছিল। এবং এই চাকরিটা চলে যাওয়ার পরে আব্বা তখন একদম রাস্তায় বসে যায়, মানে ভিক্ষা করা ছাড়া আমার আব্বার কাছে আর কোনো উপায় ছিল না, এরকম একটা অবস্থা। এরপরে আমার বোনও কিন্তু তখন আর গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারলো না। মানে আমার বোন মানে অনার্স ফাইনাল পরীক্ষাটা দিল না, এই অবস্থার মধ্যে পড়ে আর পরীক্ষাটা দিল না, মানে বিষ টিস খাইছে এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে। এবং একে তো আমার বোন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে না, আমার আব্বার মনে বিশাল কষ্ট। তারপরে আবার আব্বার চাকরিটা চলে গেল। আব্বু তখন করলো কি, মানে বিভিন্ন জায়গার মধ্যে চাকরির উদ্দেশ্যে মানে চাকরি খুঁজতে শুরু করছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে আমার বাবা যে একটা কলঙ্ক হয়েছে, এবং ওই কলঙ্কের জন্য আমার বাবা যত অফিসেই, মানে নারী কেলেঙ্কারি তো দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ কেলেঙ্কারি। আপনি নেশা করেন বা আপনি যেটাই করেন, এরকম বদনাম যদি আপনার হয়, একটা সময় হয়তো আপনাকে ঠিক করা যেতে পারে বা আপনি ঠিক হয়ে যাবেন, বা আপনার ওই কলঙ্কটা থাকবে না। আপনি চুরি করছেন, এই কলঙ্কটাও কিন্তু একটা সময় মুছে যাবে, চুরির কলঙ্কটাও থাকে না। কিন্তু ভাই আপনি যদি কোনো নারীর সাথে ধরা খান অথবা কোনো নারীর সাথে আপনি খারাপ কাজ করেন, এইটা যদি কোনোভাবেই পাবলিকলি চলে যায়, এই জিনিসটা এরকমভাবেই মানে একটা মানুষকে খারাপ করে তোলে যে মানুষটা এই পৃথিবীতে বেঁচে থেকেও যেন জিন্দা লাশ হয়ে থাকে। আমি তারই দৃষ্টান্ত প্রমাণ দেখেছি আমার বাবাকে। আমার বাবার যে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবগুলো ছিল আমার বাবাকে খুব ভালোবাসতো, আমার বাবার কথায় উঠতো আর বসতো, এইরকম মানুষগুলোর বাসায় পর্যন্ত আমার আব্বা চাকরির জন্য ধর্ণা দিচ্ছিল। তারা চাইলে আমার আব্বাকে একটা ভালো চাকরি দিতে পারতো, আমার আব্বাকে তারা কোনোভাবেই কোনো চাকরি দিল না। এবং তখন আমার এতটা খারাপ লাগতেছিল, একে আমার বোনের পড়াশোনা বন্ধ, বোনের বিয়েটা ভেঙে গেল, বাবার চাকরিটা চলে গেল, এবং আমরা যে বাসায় থাকতাম ওই বাসা ভাড়া দিতে পারতেছিলাম না। বাসা ভাড়া না দিতে পারার কারণে একটা সময় আমাদেরকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়, মানে ওই বাসাটা থেকে আমরা তখন বেরিয়ে যাই, মানে বাসায় আমরা থাকি না। অবস্থা তখন এতটাই ভয়ানক হয়ে পড়ে, মানে এতটাই কষ্টকর হয়ে পড়ে যে আসলে কি আর বলবো। আমার আব্বা তখন অলওয়েজে কান্নাকাটি করে এরকম করতে করতে ওই বয়সে এসে, জীবনের শেষ বয়সে এসে আমার আব্বা তখন গার্মেন্টসের অপারেটর হিসাবে অনেক দূরে, মানে আব্বার যে এলাকাতে, ওই এলাকা থেকে অনেক দূরের কোনো একটা এলাকাতে আমার আব্বা তখন চাকরি নেয়। মানে যেখানে আমার আব্বার কোনো বন্ধুবান্ধব থাকবে না, পরিচিত কেউ থাকবে না, মানে চট্টগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আমার আব্বা তখন সেখানে বস্তির মধ্যে একটা ঘর ভাড়া করে। এবং বস্তির মধ্যে ঘর ভাড়া করে আমি, আমার বোন, আমার মা, বাবা সবাই এক ঘরের মধ্যেই থাকতাম। মানে এমন একটা অবস্থা ছিল, আসলে লজ্জার বিষয় বলতে গেলে, যে মধ্যে একটা ছোট্ট পার্টিশন ছিল। এক রুমে আমার বাবা মা ঘুমাইতো এবং আরেক রুমে আমি আমার বড় বোনের সাথে ঘুমাইতাম। মানে এরকম অবস্থা হইতো যে বড় বোন খাটে ঘুমাইতো, আমি নিচে ঘুমাইতাম, আমাদের দুইটাই মাত্র রুম ছিল। তো এরপরে আমার আব্বা গার্মেন্টসের একজন অপারেটর হিসেবে চাকরি নেয়, 12,000 টাকা তখন বেতন পাইতো। তো ওই 12,000 টাকা দিয়ে 6,000 টাকার মতো ঘর ভাড়া যাইতো, আর বাকি টাকা আমাদের খাওয়া থাকা ওগুলোর পিছনেই যাইতো। তো আমার মাঝে মাঝে খুব মন খারাপ থাকতো, আমি তখন আমার বন্ধুগুলোর সাথে দেখা করতে যাইতাম, আমার যে অনেক বন্ধুবান্ধব ছিল এগুলোর সাথে দেখা করার জন্য যাইতাম ওই এলাকাতে। তো ওই এলাকাতে যে আমি যাইতাম আব্বা খুব রাগ করতো, মানে আমার খুব বকা দিত, তুই এলাকাতে যাস কেন, ওখানে গেলে যদি কেউ না কেউ জেনে যায় যে আমরা এই এলাকায় আসি, যদি আমাদেরকে এসে দেখে যে আমি গার্মেন্টসে অপারেটরে চাকরি করি, তো এই জন্য তো ওই এলাকাতে যাইস না, আমার আব্বা আমাকে বলে। এরপর আমি সেই এলাকাতে যাইতাম এবং বিভিন্ন বয়সী বা বিভিন্ন লোকদের সাথে মিশতাম। তো আমার বন্ধুবান্ধবের সাথে মিশতে মিশতে যখন তো ভাই শরীরে রক্তটা অনেক গরম ছিল, মানে লোহা খেয়ে লোহা হজম করার মতো অবস্থা। ওই বয়সে আমার বন্ধুরা তখন আমার বলতেছিল যে নিয়াজ, তুই বিষয়টা এত সহজে মেনে নিলি কেন, তোর আব্বা না হয়ে বৃদ্ধ হয়ে গেছে, তিনার হয়তো কিছু করার ক্ষমতা ছিল না, কিন্তু তুই কি
কোনো কিছু করতে পারতি না, আমারে বলতেছে। আমি তখন বললাম যে আমি কি করতে পারি, মানে কেন তোরা আমাকে এটা বলতেছিস? বলে যেই একটা মেয়ের কারণে তোর বোনের পড়াশোনাটা শেষ হয়ে গেল, তোর বোনের বিয়েটা ভেঙে গেল, তোর বাবার চাকরিটা চলে গেল, তোরা সেই ভিআইপি বাসা থেকে এখন বস্তি বাসায় থাকতেছিস, তোর পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, সেই গার্মেন্টস কর্মীর ওই মেয়েটাকে কি তুই ছেড়ে দিবি? আমি তখন আমার বন্ধুদেরকে বললাম, মেয়েটাকে তো আমার আব্বার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বলে হ্যাঁ তাই তো, যে মেয়েটাকে তোর আব্বার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল সেই মেয়েটাকে কি তুই এত সহজে ছেড়ে দিবি? এবং আরেকটা বিষয় কি জানেন, আমিও আমার বাবার চোখে মুখে ওই রুমকি নামের মেয়েটার জন্য প্রচুর ঘৃণা দেখতাম। আব্বা বলি, মেয়েটার যদি আমি পাইতাম, আমি মেয়েটার টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসায় দিতাম। এই মেয়েটা আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে, এই মেয়েটাকে আমি এই করবো সেই করবো, মানে বাবা মুখে মুখে অনেক কিছুই বলতো, কিন্তু বাস্তবতায় তো আসলে কোনো কিছু করার ক্ষমতা আমার বাবার ছিল না। বাবা তো সেই ফোর্ড এলাকার আশেপাশেও যাইতে পারতো না, কারণ ওখানে গেলেই তো আমার আব্বাকে সবাই জুতো মারবে, এমন একটা অবস্থা। ওহ রে আল্লাহ! এক পর্যায়ে বন্ধুরা যখন আমাকে এরকম করে বোঝাচ্ছিল এবং বোঝানোর পরে আমি তখন ওদের কথা শুনে যে সিদ্ধান্ত নিলাম যে মেয়েটার উপর আমি একটা প্রতিশোধ নিব। এখন প্রতিশোধ নেব কীভাবে? এই ঘটনার পরে মেয়েটার তখন প্রমোশন হয়, সে ওয়ার্কার থেকে আপনার খুব বড় একটা পোস্টেও চলে যায়। ছিল হেল্পার থেকে কেমনি অপারেটর, এবং অপারেটর থেকে মেয়েটা ওই সময় প্রায় সুপারভাইজারের পোস্টে চাকরি করে। তো আমি কিন্তু কোনোদিন আমার বাবার গার্মেন্টসে যাইনি, এবং আমার বাবার গার্মেন্টসের কোনো কর্মীরা বা কেউই আমাকে চিনে না, আমি কখনো ওই দিকে যাইনি। যে বরাবরের মতো ওই গার্মেন্টসে চাকরি করা মানুষগুলোকে আমি একটু ভিন্নভাবে দেখতাম, এই জন্য ওই সাইডে আমার যাওয়া হয়নি। এবং তখনকার পর থেকে আমি প্রতিশোধ পরায়ণ হয়ে আমার বন্ধুবান্ধবদেরকে সাথে করে নিয়ে মাঝে মাঝে ওই গার্মেন্টসের সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, এবং ওই গার্মেন্টসের সামনে যেতাম, আড্ডাবাজি করতাম। এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি আমার পরিবারকে, মানে আমার আব্বা আম্মারে বললাম যে আমি ওইদিকে একটা চাকরি পাইছি, আমি ওইদিকে একটা চাকরি ঠিক করি, একটা রেস্টুরেন্টে একটা চাকরি ঠিক করি। তো আমি বললাম যে ওইদিকে একটা চাকরি পাইছি, আমি ওই চাকরিটা করতে চলে যাব। আমার আব্বার কথা হলো, যে এলাকা ছেড়ে আমরা চলে আসছি সেই এলাকাতে তো তোর আর যাওয়ার দরকার নাই, তুই এইদিকে কোনো একটা চাকরি ম্যানেজ কর, এদিকে কোনো চাকরি কর। আমি বললাম যে না, ওই সময় কিন্তু আমার বড় আপু একটা চাকরি নিয়ে নেয় টেম্পোরারি, বেসরকারি একটা প্রতিষ্ঠানে আমার বড় আপু তখন চাকরি করতো। তো আমার বড় আপু চাকরি করতো, আমার বাবাও তখন চাকরি করে। অ্যান্ড আমি তখন কী করলাম, আমাদের সেই এলাকা, যে এলাকা ছেড়ে চলে গেছিলাম ওই এলাকাতে এসে আমি তখন একটা চাকরি ম্যানেজ করি। মানে চাকরি ম্যানেজ করা বিষয়টা হচ্ছে যে আমি এই এলাকাতে থাকবো, এবং থেকে যেভাবেই হোক এই মেয়েটার সাথে আমি একটা রিলেশন তৈরি করব, এবং রিলেশন তৈরি করে পরে এই মেয়েটার উপর আমি চরমভাবে প্রতিশোধ নিব। মানে আমার ভিতরে এই জিনিসটা মনে হলো যে আমি কোনোভাবেই তাকে ছাড়বো না, আমি তার উপরে চরম প্রতিশোধ নিব, এবং প্রতিশোধ পরায়ণ হয়েই কিন্তু আমি এই এলাকার মধ্যে থেকে গেলাম। তো আমার বন্ধুরা যে হোস্টেলে থাকতো, বন্ধুর সাথে হোস্টেলে উঠি, এবং আমি তখন আমার নিজের খরচ সব কিছু নিজেই বহন করতাম। একটা রেস্টুরেন্টে চাকরি করতাম, ওইটা থেকে যে পরিমাণে স্যালারি পেতাম ওইটা দিয়ে থাকতাম, খাইতাম, এবং এই মেয়েটার পিছনে সময় দিতে থাকতাম। এই মেয়েটারে মাঝে মাঝে দেখতাম, মেয়েটা কিন্তু খুব সুন্দরী ছিল, এটা সত্যি কথা। দেখতে অতটা লম্বা ছিল না, একটু খাটো ছিল, বাট খুবই মায়াবী চেহারা ছিল, অনেকটা সুন্দর ছিল। একবার দেখলে যে কোনো মানুষ ওর প্রেমে পড়ে যাবে, এমন একটা মায়াবী চেহারা। তো এত সুন্দর মেয়ে না হইলে তার আমার আব্বার পিছনে লাগাই দেওয়া যাইতো না, এটা তো ওই অফিসের লোকেরা বুঝতো। তো আমার কথা হচ্ছে যে আমি প্রথমে এই মেয়েটারে ধরবো, এবং এই মেয়েটাকে ধরে এই মেয়েটার সাথে রিলেশন করব, তার সাথে রিলেশন করে তাকে আমি আটকাবো, এবং তাকে দিয়ে কে কে আমার বাবাকে মানে অপমান করে এই অফিস থেকে বের করেছে তাদের প্রত্যেককে আমি ধরবো। প্রথমে আমি এই মেয়েটাকে ধরবো, এই টার্গেট নিয়ে আমি তখন এই মেয়ের বাসার, মানে এই মেয়ের গার্মেন্টসের সামনে ঘোরাফেরা করতে থাকি, এমনে অমনে অনেক দিন পর্যন্ত। কিন্তু কোনোভাবেই তার সাথে কথা বলার সুযোগ পাই না বা চান্স পাই না। আমার বন্ধুগুলো মোটামুটি সবাই আমার সাথে থাকে। এমন করতে করতে একটা সময় হলো কি, যে মেয়ের ফোন নাম্বারটা আমি ম্যানেজ করলাম, গার্মেন্টসের একজনের মাধ্যমে মেয়ের ফোন নাম্বারটা ম্যানেজ করলাম, এবং ফোন নাম্বারটা ম্যানেজ করি সেই রাতের বেলায় আমি তখন মেয়েটাকে ফোন দিলাম। মেয়েটাকে ফোন করলাম, এবং ফোন করার পরে রাত্র প্রায় 10টার দিকে কল দিলাম। তারা গার্মেন্টস থেকে যেয়ে খাওয়া দাওয়া করে যে সময়টাতে একটু রেস্ট করে ওই সময়টাতে ফোন দিলাম। দেওয়ার পরে মেয়েটা ফোনটা রিসিভ করলো, আমাকে বললো যে কে আপনি? আমি বললাম যে আমার নাম নিয়াস। যেটা রিয়েল নাম সেটাই বলছে, কারণ মেয়ে তো আর আমাকে চিনবে না। তো বলতেছে যে মানে আপনি আমাকে ফোন করছেন কেন, আপনি কাকে চান? পরে আমি বললাম, আপু কিছু মনে করেন না, আমি অমুক রেস্টুরেন্টে চাকরি করি, মানে সব কিছু ট্রুলি বলতেছে। আমি অমুক রেস্টুরেন্টে চাকরি করি, মানে আমাদের তো আমি যেই রেস্টুরেন্টে চাকরি করি, তো সেখান থেকে মাঝে মাঝে আমি আপনাদের গার্মেন্টসের সামনে গিয়ে দাঁড়াই বা একটু রেস্ট করি। তো আপনাদের গার্মেন্টসের সামনে যে ছোট্ট পার্কটা আছে ওইখানে বসি। এবং একটা বিষয় আমাকে খুব অবাক করেছে, মানে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। তো মানে মেয়েটা বলেন আপনি এত মানে ইয়ে করার দরকার নাই, আপনি বলেন। আমি বললাম মানে দেখলাম যে আপনার মতো একটা মেয়ে, যে কিনা রূপে গুণে এতটাই গুণান্বিত, যার মুখের দিকে তাকালে যে কোনো কারো চোখে নজর সরাতে পারবে না, এত কিউট চেহারা, এত মায়াবী চেহারার একটা মেয়ে, অথচ আপনি একটা গার্মেন্টসে চাকরি করেন। মানে আপনার সাথে তো এই গার্মেন্টস যায় না,
মেয়েটা তখন আমাকে বলে, গার্মেন্টসের প্রফেশনটাকে বা গার্মেন্টসের চাকরিটাকে আপনি এত ছোট করে দেখতেছেন, মানে গার্মেন্টস কর্মীকে আপনার এতটাই ছোট মনে হচ্ছে? আমি বললাম যে না না, আসলে আমার ছোট মনে হওয়া বড় মনে হওয়ার কোনো কিছু না, কিন্তু আপনার মতো এত রূপসী একটা মেয়ে, আপনি তো সিনেমায় কাজ করার কথা। এটা বলে মেয়েটা তখন একটা হাসি দেয়, হেসে দিয়ে উঠে বলে কি জানেন ভাইয়া, ছোটোবেলা থেকে সবাই আমাকে নায়িকা ডাকতো। আমি খুবই ড্রেস আপগুলো ভালো পরতাম, পোশাক আশাক ভালো পরতাম। আমি কিন্তু জানতাম যে একটা মেয়েকে পটানোর জন্য সবচেয়ে বড় হচ্ছে মেয়েটাকে নিয়ে প্রশংসা করতে হবে। আপনি যে কোনো মেয়েকে নিয়েই যদি তাকে নিয়ে প্রশংসা করতে থাকেন, দেখবেন যে এই মেয়ে মানে প্রশংসিত হলেই সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তো আমি ওই রুমকি মেয়েটার এত প্রশংসা করে দেখা যায় যে মেয়েটা আমার প্রতি খুব দুর্বল হয়ে যায়। সেদিন আমার সাথে প্রায় অনেকক্ষণ পর্যন্ত কথা বলে এবং মানে আমাদের মাঝে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হয় কথাবার্তার মাঝে সেদিন রাতের বেলায়। এবং মেয়েটা খুবই ফ্রিলি ছিল, মানে যথেষ্ট ফ্রি। তো এরপর আমি বললাম যে রুমকি, একটা কাজ করেন না, একদিন এসে আমার রেস্টুরেন্ট থেকে ঘুরে যান, এটা বললাম। পরে বলে হ্যাঁ ভাইয়া অবশ্যই যাব, আপনাদের রেস্টুরেন্টে খাবার খাবো, অবশ্যই যাব। এই বলে তার সাথে আমার সেদিন কথা হয়। এবং এর পরের দিন বিকালবেলা আমি তখন আবারও তার গার্মেন্টসের সামনে দাঁড়ায় আছে, আমি দেখলাম সে যাইতেছে, একটা কালো ড্রেস পরছে, খুব সুন্দর লাগতেছে। তো আমি তখন গিয়ে মানে তার সামনে তার পাশাপাশি গিয়ে হাঁটতে সালাম দিলাম যে রুমকি আসসালামু আলাইকুম। তো মেয়েটা এতটাই চালাক ছিল, এতটাই ট্যালেন্ট ছিল, আপনি বিশ্বাস করবেন না, মানে আমার দিকে তাকাই বলতেছে কি আপনি নিয়াজ, মানে এরকম করেই বলতেছে। আমি বললাম যে জি আমি নিয়াজ। পরে বলতেছে যে তো দেখা করার জন্য চলে আসছেন? আমি বললাম যে আসলে দেখা করার জন্য তো আমি সবসময় আপনাকেই দেখি, এবং আপনাকে দেখার জন্য আমি অফিস থেকে একটা টাইমই ছুটি নেই, 1 ঘন্টার মতো ছুটি নিয়ে বা আধা ঘন্টার মতো ছুটি নিয়ে আপনাদের গার্মেন্টস ছুটি হওয়ার সময় আমি আপনাদের গার্মেন্টসের সামনে এসে দাঁড়াই। তো আমাকে বলে গার্মেন্টসে এত মেয়ে থাকতে আপনি আমার প্রেমে পড়ছেন কেন, বা আমার দিকে কেন তাকায় থাকেন? হাঁটতে হাঁটতে কথাগুলো হইতেছে। পরে আমি বললাম যে আপনি একটু দাঁড়াবেন ওখানে? তা বলে কেন? আমি বললাম যে আসেন না একটু রাস্তার পাশে দাঁড়াই। তো রাস্তায় তো প্রচুর মানুষ যাইতেছে, বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগে। তো মেয়েটা তখন আমার সাথে রাস্তার পাশে দাঁড়ালো। তো দাঁড়িয়ে আমি বললাম যে দেখেন তো, এই যে এতগুলা মেয়ে যাইতেছে গার্মেন্টস থেকে, এতগুলো মেয়ের মাঝে সবচেয়ে কিউটকে আপনি নিজে বলেন। এই যে গার্মেন্টসে এতগুলো মেয়ে যাইতেছে, আপনি আপনার নিজের চেহারার দিকেও তাকান এবং এই মেয়েগুলোর দিকেও তাকান, সবগুলোর মধ্যে কিউটকে আপনি না? মেয়েটা তখন হাসতে হাসতে আমাকে বলে যে আপনি না অনেক দুষ্ট। আচ্ছা সুন্দর হইলেই কি মানুষ ভালো হয়? চেহারা মানুষের কয়দিন থাকে বলেন? একটা মানুষ তো প্রকৃত সুন্দর হয় মন থেকে। তো আমি তো মন থেকে অতটা ভালো মেয়ে না, আপনি জানেন। আমি মনে মনেই তখন বলতেছিলাম যে আমি তো জানি রে শয়তান, তুই কত বড় শয়তান, তুই কত বড় ইবলিশ, তোর ইবলিশগিরি ছুটানোর জন্যই তো আমি তোর পিছনে লাগছি। পরে আমি বললাম যে না, বাইরের সৌন্দর্য তো ঠিকই আছে, তা ভিতরের সৌন্দর্য আপনার অনেক ভালো আমি জানি। যদি ভিতরের সৌন্দর্য আপনার ভালো না হতো, আমি আপনার সাথে ফোনে কথা বলেছি, আপনি আমার সাথে মানে প্রথমেই এত কিউট করে কথা বলতেন না, এত মিষ্টি করে কথা বলতেন না। দেখা যায় যে আপনি আমার সাথে দুর্ব্যবহার করতেন, খারাপ ব্যবহার করতেন, ফোন কেটে দিতেন, নাম্বার ব্লক লিস্টে দিতেন, এবং এখানে আমাকে দেখার পর আমার সাথে দুর্ব্যবহার করতেন। আপনি তো এগুলোর কোনো কিছুই করেন নাই, তার মানে নিতান্তই আপনি খুবই ভালো মনের একটা মানুষ, এটা আমি বুঝতেছি। পরে আমাকে বলতেছে নেওয়াজ ভাই আপনি আসলেই নিজে ভালো তো, জন্য সবাইকে ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব, বাসায় যাব, রান্নাবান্না করব, অনেক কাজ আছে, আপনি তো জানেন না গার্মেন্টস কর্মীদের কত কাজ। তো ঠিক আছে রাতে ফোন দিয়ে কথা বলবো। এই বলার পরে মেয়েটা তখন তার বান্ধবীদের সাথে আবার হাঁটতে হাঁটতে চলে গেল। অ্যান্ড আমি তখন ওই রাস্তার মধ্যে দাঁড়াই আছি, এবং সেদিন রাতে আমি তাকে পুনরায় আবারও কল দিলাম, এবং রাতের বেলায় কল দেওয়ার পরে তার সাথে আমি আবারও কথা বলতেছি। কিন্তু ভাই একটা বিষয় কি জানেন, এই যে আমি এই মেয়েটার সাথে কথা বলি, মেয়েটা কিন্তু মানে ভিতর থেকে অনেকটা হার্ড, কিন্তু অনেক যে নরম তা কিন্তু না, মুখে অনেকটা নরম, মানে মুখে আপনার সাথে কথা বলবে যেন আপনাকে পুরো দুনিয়াটা দিয়ে দিয়েছে, কিন্তু ভিতরে তার খুবই হার্ড, মানে তার হৃদয়টা এত বেশি কঠিন যেটা আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার সামনে আসলে খুব হাসি দিয়ে কথা বলে সবই ঠিক আছে। ধরেন যদি কখনো বলি যে রুমকে চলো না আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, বা তুমি আমার রেস্টুরেন্টে আসো, খালি একটা কথাই বলো আর যাবো না কেন, অবশ্যই যাবো, আপনার সাথে ঘুরবো না তো কার সাথে ঘুরবো, মানে এরকম করে কথা বলে, কিন্তু কোনোভাবেই তাকে আমি কোনো জায়গায় নিতে পারি না। এভাবে একদিন দুই দিন নয়, প্রায় দীর্ঘ 2টা মাসের মতো আমি এই মেয়েটার সাথে ফোনে কন্ট্যাক্ট করি বা গার্মেন্টসে তার সাথে দেখা করি। তো আমার ওই 2 মাসের মধ্যে এক বিন্দু পরিমাণের সম্পর্কটা সামনের দিয়ে গেল না। শুধুমাত্র তাকে রাস্তার মধ্যে দেখি, কথা বলি, এবং রাতের বেলায় ফোনে কথা বলি, মানে এইটুকুনের মধ্যে আমার ভালোবাসাটা সীমাবদ্ধ রয়ে গেল। এবং তার সাথে যখন আমি ফোনে কথা বলি, তখনও যদি ধরেন কোনো একটা নোংরা কথা বলতে যাই এবং রিলেশনের বিষয় নিয়ে কোনো কিছু বলতে যাই, সেই বিষয়গুলোকে ইগনোর করে, এই বিষয়গুলো সে খুব ভালোভাবে নেয় না। তো যেহেতু নেয় না, আমি ওভাবেই তার সাথে কন্টিনিউয়াসলি করতেছিলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, কপালে যা আছে তাই হবে, আমি এই মেয়ের সাথে এইভাবেই থাকি। মানে এইভাবেই তার সাথে আমি থাকতে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। এবং 3 মাস কেটে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমার সিরিয়াসলি কিছু একটা করা উচিত, কারণ আমি তার সাথে যেভাবে থেকে যাচ্ছি এগুলোতে আসলে কোনোভাবেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, যে টার্গেট নিয়ে তার সাথে আমি টার্গেট আমি পৌঁছাতে পারবো না।
আমি এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, আমি একদিন তাকে মানে ডিরেক্টলি যখন মোবাইলে প্রপোজ করি, ও আমাকে ওই প্রপোজালটা ডিরেক্টলি ও ডিনাই করে যে ও কখনো বিয়ে করবে না এবং বিয়ের প্রতি ওর কোনো মানে টান নাই, কিছু নাই। ও এমনি আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলতে ভালো লাগে, আমি খুবই মজার মানুষ, অনেক রোমান্টিক করে কথা বলি, এই জন্য ও কথা বলে, বাট ও আমাকে কখনোই বিয়ে করবে না। বিয়ের সাথে নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা নেই, ও ডিরেক্টলি আমাকে এটা বলে দিল। এবং এইভাবে বলে দেওয়ার পরে সেদিন আমি করলাম কি, মানে গার্মেন্টসের সামনে দাঁড়াইছে, ওই দিন তার গার্মেন্টসটা একটু সকালে ছুটি দিয়ে দেয়। তো সকাল ছুটি দেওয়ার পরে সব মেয়েরা বেরিয়েছে, ও বেরিয়েছে, পরে আমি বললাম যে রুমকি তোমার সাথে কথা আছে, একটু এদিকে আসো। পরে আসছে, আসার পরে আমি হাতে একটা ব্লেড নিয়ে গেছিলাম। মানে আমি কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে আপনাকে এটা বলি যে একটা ব্লেড হাতে করে নিয়ে যায়। ব্লেডটা নিয়ে যাওয়ার পরে আমি তখন বললাম যে তুমি তো কোনোদিন আমার সাথে কোথাও একটু বসো নাই, বাট আজকে আমি তোমাকে শেষবার মতো রিকোয়েস্ট করতেছি, অ্যান্ড তুমি আমার সাথে একটু যদি এখানে একটু বসো, অ্যান্ড আই প্রমিস যে আমি তোমাকে আজকের পর থেকে আর কখনো বিরক্ত করবো না, আমি তোমাকে কখনো কলও দিব না এবং তোমার সামনেও কখনো আসবো না। পরে আমাকে বলতেছে না নেওয়াজ, এটা কী বলতেছো, মানে তুমি এত ভালো একটা ছেলে, তুমি কোনে আমাকে বলে যে তুমি এত ভালো একটা ছেলে, তুমি যদি ফোন না দাও আমার খুব কষ্ট লাগবে, তুমি আমাকে ফোন করবা, কেন করবা না? অ্যান্ড আই এম সরি, আমি আসলে রিলেশনে যেতে পারতেছি না, বাট আমি সর্বদিক থেকে তোমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকতে চাই। পরে আমি বললাম যে তুমি আসো না, আমরা একটু পার্কের মধ্যে বসি। পরে এই প্রথম সে আমার সাথে কোনো একটা জায়গায় বসে, পার্কের মধ্যে বসলো। বসার পরে আমি তখন কী করলাম, ব্লেডটা বের করলাম, বের করে বললাম যে তুমি তো আমাকে ভালোই বাসো না, বা আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে যদি আমি না পাই তা আমার এই জীবনটা রেখে লাভ কি? এই বলে আমি তখন ব্লেডটা বের করে আমার নিজের হাতে নিজে ব্লেড দিয়ে একটা পোঁচ দিলাম। মানে কতটা প্রতিশোধ আমি পরায়ণ হয়ে উঠলাম যে আমি নিজের শরীরে নিজে ব্লেড দিয়ে পোঁচ দিলাম। মুহূর্তের মধ্যে হরহরিয়ে রক্ত বেরোতে শুরু হইলো। ও তখন চিৎকার করে আমার হাতটা ধরলো এবং ধরার পরেই অনেকগুলো মানুষ তখন চারপাশ থেকে চলে আসলো ওর চিৎকারের শব্দ শুনে। এবং ও তখন ওর যে ওড়না ছিল এটা ছিঁড়ে আমার হাতটা বেঁধে দিচ্ছে। সবাই তখন বলতেছে ভাই এটা কী হলো, এটা কী হলো? আমি সবার কাছে বলতেছি ভাই রে, ওরে আজকে 3 মাস ধরে ভালোবাসার জন্য ট্রাই করে যাচ্ছে, ওরা আমি এত ভালোবাসি, মানে আমি কি দেখতে শুনতে খারাপ না আমার চেহারা খারাপ? আজকে 3টা মাস ধরে ওর পিছনে আমি ঘুরতেছি, ও আমাকে একটুও ভালোবাসে না এবং আমার সাথে ও ফ্রেন্ডলি কথা বলে। এটা কেন ভাই? যাকে ভালোবাসি সে যদি আমার ভালোবাসার মূল্য না দেয় তাহলে এর চেয়েও বড় কষ্ট কি আর কিছু হতে পারে বলেন? আমি নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আমি ব্লেড দিয়ে হাত দিয়ে পোজ দিছি, মানে ব্লেড দিয়ে আজকে আমি হাত কাটছি, আমি আজকে রাতের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়বো। এগুলো বলতেছে ও তখন মানে নিচের দিকে তাকায় আছে, আমাকে জড়ায় ধরে আমার নিচের দিকে তাকায় আছে। ওইখানে অনেক ছেলে মেয়ে আসছে, যেহেতু পার্কটায় মোটামুটি বেশি ছেলে মেয়ে থাকতো, তো সবাই তখন রুমকিরে বলতেছে আরে আবু এরকম প্রেমিক পাবেন না, বুঝছেন, বর্তমান সময়ে এরকম প্রেমিক পাওয়া যায় না যে কিনা এরকম হাত কেটে আপনাকে ভালোবাসার প্রমাণ দিতে পারে। তো ভুল করেন না, বুঝছেন, ভালোবাসার মানুষ সবসময় জীবনে আসে না এবং তা যখন আসে তখন তাদেরকে ধরে রাখতে হয় এবং হারিয়ে ফেললে প্রচুর মিস করবেন। তো এই কাজটা করে না আপু ভুল করতেছেন। এরকম করে অনেক মেয়েরাই তাকে বা অনেক ছেলেরাই তাকে বোঝাচ্ছে এবং এই নিয়ে ওই দিন দেখলাম যে ওই দিন মোটামুটি অনেকটা দুর্বল হয়ে যায়। পরে আমি বললাম ঠিক আছে তুমি যাও। বলে আমি যাবো মানে আমি তোমাকে নিয়ে যাবো। তো আমি বললাম যে আমাকে নিয়ে কোথায় যাবা? ও বলে আমি তোমাকে বাসায় নিয়ে যাবো। আমি বললাম তোমার বাসায় তোমার মেয়েরা থাকে না? ও বলে হ্যাঁ থাকে, আমি তারপর তোমাকে বাসায় নিয়ে যাবো। আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছো? আমি মেয়েদের মাঝে কেন তোমার সাথে যাব? ও বলে আমি জানি আজকে তোমাকে ছেড়ে দিলেই তুমি আত্মহত্যা করবা। যে ছেলে নিজের হাতে নিজে মানে ব্লেড দিয়ে কাটতে পারে সে ছেলে আত্মহত্যা করতে পারে। আমি জানি তুমি সুইসাইড করবা, সো আমি বেঁচে থাকতে আমি তোমাকে সুইসাইড করতে দিব না, তুমি আমার সাথে চলো। মানে খুবভাবে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম তুমি কান্নাকাটি করো না, আর আমি সুইসাইড করবো না, আমাকে ছেড়ে দাও। বলে না আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো। এই বলো আমার টানা হেঁচড়া করে রিক্সার মধ্যে উঠাইলো এবং রিক্সার মধ্যে উঠিয়ে সে আমাকে তার বাসায় নিয়ে গেল। যে বাসায় তারা মেয়েরা সবাই থাকতো বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই বাসার মধ্যে মেয়েরাও কিন্তু সবাই তারা মানতো, এখানে যে মেয়েরা ছিল তারা প্রত্যেকেই তারা মানতো এবং সবগুলো মেয়েরাও বলতেছে যে তোরা পাশের রুমে যাতো, আমাকে এই রুমটা একটু খালি করে দে। পরে এই রুমটা খালি করে দিল। রুমটা খালি করে দেওয়ার পর ও তখন আমাকে বললো তুমি শো এবং একটু রেস্ট করো, আমি আসতেছি। পরে ও কী করলো, সবার সাথে গিয়ে রান্না বান্না করলো এবং আমার জন্য গরম ভাত আর তরকারি নিয়ে আসলো। মাছের তরকারি, পটল দিয়ে রান্না করা, মানে ডাল, গরম ভাত নিয়ে আসছে। আয়সা বলতেছে খাও। আমি বললাম আমার হাত কেটে গেছে, আমি খাবো কী করে? তারপরে ও কী করলো, হাত ধুয়ে সে নিজের হাতে আমাকে খাওয়াই দিতেছে। তো ও খাওয়াই দিতেছে, আমি খাচ্ছিলাম। পরে ও কান্না করতেছে, এভাবে খাওয়াইতেছে আর আমারে কান্না করতে, ও কান্না করতেছে। আমি তখন বললাম যে রুমকে কান্না করতেছো কেন? তুমি ওরে ভাত খাওয়াইতেছো আর কান্না করতেছো, এটা কি ঠিক? আমাকে বলে না, যে তুমি আমাকে এত ভালোবাসো এটা আমি কখনো বুঝতে পারিনি। তুমি যে আমাকে এত ভালোবাসো আমি এটা কখনো বুঝতে পারিনি। আসলে আমি গার্মেন্টসে চাকরি করি, তো গরিবের মেয়ে, দেখতে শুনতে একটু সুন্দরী, তা অনেক ছেলেরা আমার পিছনে ঘুরে এবং অনেক ছেলেরা আমার সাথে রিলেশন করার জন্য চেষ্টা করে, আমার সাথে মানে প্রেম করার জন্য চেষ্টা করে। এখানে একটা বিষয় ভাই বলে রাখি, রুমকির গ্রামের বাড়ি কিন্তু কুমিল্লায় ছিল, ওর বাড়ি কিন্তু কুমিল্লায় ছিল এবং ওর বাবা মা সবাই কিন্তু কুমিল্লায় থাকতো এবং ও কিন্তু ঢাকাতে চাকরির উদ্দেশ্যে যায়। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, আচ্ছা এখনই গল্পের মাঝে আপনারা বুঝতে পারবেন।
পরে সে আমাকে বলে যে অনেক ছেলেরা আমাকে পছন্দ করে, অনেকে আমাকে পছন্দ করতো, আমার সাথে রিলেশন মেক করার চেষ্টা করতো, যেহেতু একটু সুন্দরী ছিলাম। তো সবাই আমি বুঝতাম যে আমার দেহের পাগল, সবাই আমার দেহ ভোগ করতে চাইতো। কিন্তু এইভাবে যে কোনো মানুষ তার শরীরে তাজা রক্ত ঝরিয়ে আমাকে ভালোবেসেছে, এটা আমি কখনো বুঝতে পারিনি। তো তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এই কথাগুলো যদি না বলি তাহলে তুমি আমার সম্বন্ধে বুঝবা না এবং তুমি হয়তো তোমার জীবনে একটা বড় ভুল করে যাবা। এই জন্য আমি তোমাকে কথাগুলো বলতে চাই। আমি বললাম ঠিক আছে তুমি বলো। ও তখন আমাকে বলে যে আমার গ্রামের বাড়ি কিন্তু কুমিল্লা। আমি বললাম জানি, কারণ এটা আমি প্রথমেই জানতাম, আমার মায়ের মুখে আমি শুনেছিলাম যে এই মেয়েটার গ্রামের বাড়ি কুমিল্লা ছিল, আমার আব্বাও বলছে। পরে বলে কুমিল্লাতে আমার একটা বিয়ে হয়। আমি বললাম তারপর? বলে কুমিল্লাতে আমার একটা বিয়ে হয়, আমার হাজব্যান্ডের সাথে আমার প্রায় 4 মাসের মতো সংসার হয়। আমি বললাম 4 মাসের মতো তোমার হাজব্যান্ডের সাথে তোমার সংসার হয়? বলে হ্যাঁ। এবং 4 মাস পরে আমার হাজব্যান্ড তখন বিদেশে চলে যায়। আমি বললাম তারপর? বলে আমার হাজব্যান্ড বিদেশে, মানে ও ছুটিতে আসে, 4 মাস আমার সাথে থাকে, থেকেও আবার বিদেশ চলে যায়, কুয়েত থাকতো। অ্যান্ড ছুটিতে 4 মাস পরে চলে যাওয়ার পরে ওর পরিবারে ছিল ওর বড় বোন এবং ওর বাবা মা আর আমি, আর ওর বড় বোন জামাই ওই বাসায় থাকতো। আমি বললাম তারপর? বলে আমার যে বড় ননদ ছিল, ননদের জামাই আমার দিকে খারাপ নজর দেয়, এবং খারাপ নজর দেয়, শুধু খারাপ নজরই না, একদিন সে আমাকে জোর করে দর্শন করে, রুমের মধ্যে আমাকে জোর করে দর্শন করে। এবং দর্শন করার পরে আমি তখন সর্বপ্রথম আমার শ্বশুরের কাছে বিচার দিই যে উনি একা ঘরের মধ্যে দরজা আটকে আমার সাথে এগুলো করছে। আমার শ্বশুর তখন আমাকে বলে যে মারে, তোর 2টা পায়ে ধরি, যা হবার তা হয়ে গেছে এবং বিষয়টা আমরা ম্যানেজ করে নিব, তুই এই বিষয়টা কাউকে জানাইস না, কারণ এটা যদি কাউকে জানাস তাহলে আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে। আর ওর বোন, রুমকি বলতেছে, আমার যার সাথে বিয়ে হয়েছিল ওর যে বোনটা ছিল, ওই বোনটা দেখতে ভালো ছিল না, খুবই বাজে চেহারার ছিল। তো এবং ওই বোনের জামাইয়ের কিন্তু অনেক টাকা পয়সা ছিল। এবং আমার স্বামী যে বিদেশ গেছে, আমার স্বামীকেও কিন্তু ওর ছোটো বোনের জামাইয়ে পাঠাইছে, ওর বোনের জামাই কিন্তু আমার স্বামীরই বিদেশে পাঠাইছে। তো এই জন্য দেখা যায় যে ও খুবভাবে আমাকে ইয়ে করে, আমাদের পরিবারে। তো উনি এটা করলো। পরে আমার শ্বশুর যখন বললো, আমি তখন বিষয়টাতে চুপ করে রইলাম। বাট অবাক করার বিষয় হচ্ছে কি জানো নিয়াজ, আমার শ্বশুর না একটাবারের জন্য ওরে কিছু বলে নাই, আমার ওই ননদের জামাইরই কিছু বলে নাই যে তুমি ওর গায়ে কেন হাত দিলা, বা ও তো তোমার ভাইয়ের বউ, এটা। এবং তার কিছুদিন পরে দেখলাম যে পুনরায় আমার গায়ে আবারও হাত দিতেছে। এবং আমি তখন চিন্তা করলাম যে আমি আমার শ্বশুরের কাছে বিচার দিয়ে লাভ নেই, আমার শ্বশুর এটার কোনো বিচার করবে না। একবার যে আমি বাধ্য হয়ে তখন বিদেশে আমার স্বামীকে আমি বিষয়টা জানাইলাম যে দেখো তোমার ভাই, তোমার বোনের জামাই আমার গায়ে হাত দিতেছে এবং উনি আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমার স্বামী তখন বিদেশ থেকে বিষয়টা জানালো আমার আমার শ্বশুর শাশুড়িকে। এবং জানানোর পরে আমার শ্বশুর শাশুড়ি আরও ক্ষিপ্ত হয়ে গেল যে কেন আমি বিষয়টা বিদেশে জানালাম। এবং দেখা গেল তারা তখন আমার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে, আমার শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করে, এবং সুযোগ পাইলে আমার ননদ আমার গায়ে হাত পর্যন্ত তোলে। ইভেন আমার ননদের জামাই, সে আমার সাথে আরও বেশি খারাপ করতে শুরু করে। এবার বিদেশে আমি তখন আমার স্বামীকে বিচার দিই যে জানো আমার সাথে এগুলো হইতেছে। ও তখন আমাকে বলে তুমি গ্রামে আসো, সবার সাথে ম্যানেজ করে চলো। আমি তখন আমার স্বামীরে বললাম যে ম্যানেজ করে চলতে হলে কি আমার তোমার বোন জামাইয়ের সাথে শুইতে হবে? আমি কি তার সাথে শুয়ে তারা ম্যানেজ করব? আমার ওই প্রবাসী স্বামী তখন আমাকে বলে প্রয়োজনে শো, তারপরেও ভালো থাকো, আমি বিদেশে কোনো টেনশন নিতে পারবো না, আমার এত টেনশন ভালো লাগে না, বাবার টেনশন, মায়ের টেনশন, বোনের টেনশন, আমার বোন জামাইয়ের টেনশন, তোমার টেনশন ভালো লাগে না, আমাকে এত টেনশন দিও না, যেমনি পারো এমনি ম্যানেজ করো, তা না হলে আমি আত্মহত্যা করবো, এরকম করে আমাকে হুমকি দেয়। তো তখন দেখলাম যে এরকম পরিস্থিতি হয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি ইচ্ছে করে আমার ঘরে আমার ওই ননদের জামাইকে পাঠিয়ে দিত, এবং উনি আসতো আমার সাথে খারাপ কাজ করতো। আমি বারবার আমার স্বামীর কাছে বিচার দেওয়াতে আমি কোনো বিচার পাই নাই, যেহেতু আমি গরিবের মেয়ে ছিলাম, আমার বাবা মাও তেমন কোনো কিছু করতে পারে নাই। একটা পর্যায়ে রাগে ক্ষোভে ক্ষিপ্তই আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসি আমার বাপের বাড়িতে। এবং বাপের বাড়িতে আসার পর আমি নিজে আমার স্বামীকে ডিভোর্স করে দিই। এবং ডিভোর্স দেওয়ার পরে আমার পারিবারিক অবস্থা তখন এতটাই খারাপ হয়ে যায় যে 3 বেলা 3 মুঠো ভাত আমার মুখে তুলে দেওয়ার মতো অবস্থা আমার বাবার ছিল না। এজন্য বাধ্য হয়ে আমার এক পরিচিত মেয়ের মাধ্যমে চট্টগ্রাম শহরে আসে এবং এই গার্মেন্টসে চাকরি নেই। ওর গল্পগুলো শুনলাম আর আমি মনে মনে চিন্তা করতেছি, আরে বাইনচুদ, সরি, এত খারাপ ভাষায় বলতে বাধ্য হলাম যে তুই আমার সাথে এত কথা বলতেছিস, অথচ একটা বারের জন্য তুই তোর মুখের ফাঁক দিয়ে আমার বাবার জীবনটা যে নষ্ট করেছিস এটা বলতেছিস না। আমার বাবাকে গার্মেন্টস থেকে বের করেছিস, আমার বাবার হাতে হারিকেন ধরাই দিয়েছিস, এটা কিন্তু তুই বলতেছিস না। বারবার শুধু নিজের স্বার্থপর মতো নিজের কথাগুলোই বলে যাচ্ছিস। যাই হোক, তবে সেদিন আমি যখন আমাকে এই কথাগুলো বললাম, তখন ওরা জড়াই ধরে বললাম, রুমকি, ও যে কথাগুলো বলতেছে কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে। এবং একটা পর্যায়ে আমি তাকে বুকে জড়াই ধরে বললাম, রুমকি, প্রতিটা মানুষের জীবনেই গল্প আছে,
কারোটা ইতিহাস, কারোটা দীর্ঘশ্বাস, এবং তোমার গল্পটা এতদিন দীর্ঘশ্বাস হয়েছিল এবং আজকে আমার কাছে প্রকাশ করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এটা একটা ইতিহাস হয়ে গেল। যাই হোক, আমি জানি তোমার জীবনে তুমি অনেক কষ্ট পাইছো, অনেক আঘাত, যন্ত্রণা, প্রতারণা সব কিছু সহ্য করে তুমি আজকে আমার কাছে এসে দাঁড়িয়েছো। বিশ্বাস করো, আমার আল্লাহর সাথে আমি কখনোই তোমাকে এক বিন্দু পরিমাণের কষ্ট দিব না। আমি তোমাকে এত বেশি ভালোবাসবো, এত বেশি ভালোবাসবো যে তুমি প্রতিটা মুহূর্তে আমাকে মিস করবা। আমাকে ছাড়া তুমি একটা সেকেন্ডও দূরে থাকতে পারবা না। আমি তোমার দেহের অক্সিজেন হয়ে সারা জীবন থাকবো। এরকমভাবে সেদিন আমি তাকে বুকে জড়িয়ে ধরে, এবং আমাদের মাঝে কিন্তু খারাপ কোনো কিছুই হয়নি, রাতটা কেটে গেল এবং খারাপ কোনো ফিলিংসও কিন্তু তার প্রতি আমার আসে নাই। এরকম করে সম্পর্কটা আস্তে আস্তে করে আরও সামনের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু তখন রিলেশনে চলে যায়। আমরা দুজনকে ভালোবাসি। ও মাঝে মাঝে বাসা থেকে রান্না করে খাবার এনে আমাকে দিত, আমার রেস্টুরেন্টে আনতাম, আমি ওরে খাওয়াইতাম। তা এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, আমি চিন্তা করতেছিলাম যে কী করা যায়। আবার আমার সাথে কোনো ডেটে যেতে রাজি না, কোনো আবাসিক হোটেলে যেতে রাজি না, খারাপ কোনো জায়গায় যেতে রাজি না। তো আমার কাছে মনে হলো যে ওরে যদি আমি একান্তভাবে পেতে চাই, তাহলে একটাই রাস্তা খোলা আছে, এটা হচ্ছে আমার ওকে বিয়ে করতে হবে। এবং এক পর্যায়ে আমি আমার বন্ধুদেরকে জানালাম যে আমি ওরে বিয়ে করবো। বন্ধুরা তখন বলতেছে যে বিয়ে করবি, বিয়ে করতে গেলে তো ধরা খেয়ে যাবি, কাবিন হবে। আমি তখন আমাদের আন্ডারেই, মানে আমাদের ফ্রেন্ডদের মাধ্যমেই একজনের বাবা উকিল ছিল, উনি মানে একটু ভালো উকিল ছিল বলতে আসলে মানে ওই বিয়ে পড়াইতো আর কি, কাজী। তো আমার বন্ধুকে দিয়েও তখন ওর বাবারে আমরা ম্যানেজ করাই এবং পুরো বিষয়টা বলি যে এই মেয়েটা আমার আব্বার সাথে এগুলো করছে। আঙ্কেল তখন মোটামুটি আমার ওই প্রস্তাবে রাজি হয়। কিছু টাকা পয়সাও দেওয়া লাগে, কিছু টাকা পয়সা দিয়ে আঙ্কেলকে তখন ম্যানেজ করি। ম্যানেজ করার পর আঙ্কেল তখন বলে যে মেয়েটাকে নিয়ে আসার জন্য, এবং নিয়ে আসলে পরে আঙ্কেল ভুয়া কাবিন করে দিবে, মানে যে কোনো কাবিনের পেপার থাকবে না, কোনো ডকুমেন্ট থাকবে না, এরকম একটা কাবিন করাই দিবে। ধরেন এক্সট্রা কোনো একটা জায়গায় সিগনেচার নিবে এবং ওই পেপারটাই উনি ছিঁড়ে ফেলবে, পেপারটা রাখবে না। এরকমভাবে ওনার সাথে তখন আমার মানে কথাবার্তা হয়। এবং সব কিছু হওয়ার পরে আমি রুমকিকে ডিরেক্টলি বললাম যে আমরা আর এই সম্পর্কে থাকতে চাই না, আমরা বিয়ে করে একটা পবিত্র সম্পর্কের মধ্যে যেতে চাই এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে আমি তাকে ফাইনালি এটা জানাই দিলাম যে আমি তোকে বিয়ে করতে চাই। পরে সে আমারে বললো যে ওকে ফাইন, ঠিক আছে, তুই যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি রাজি আছি। পরে একটা দিন তারিখ ঠিক করলাম, আমার ওই ফ্রেন্ডের বাবার বাসায় গেলাম রুমকিরে নিয়ে, এবং রুমকির সাথে তার একটা বান্ধবীও যায়, একটা মেয়ে বান্ধবী যায়। ওই মেয়েটাকে নিয়ে এবং আমার দুজন বন্ধু থাকে, সবাইকে সাক্ষী করে আমি তখন রুমকিকে বিয়ে করি। কিন্তু অবাক বিষয় হচ্ছে কি জানেন, 5 লক্ষ টাকা কাবিন দিই। তো এটা তো আসলে কাবিন টাবিন কোনো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট একটা ফেক ভুয়া কাগজ আমাদের বিয়ে হচ্ছে। পরে সেদিন আমাদের বিয়ে হলো। বিয়ে হবার পরে ও আমাকে বলতেছে যে এখন একটা বাসা ভাড়া করো, অ্যান্ড কোথায় একটা বাসা ভাড়া করবে, এরপর আমরা একসাথে থাকবো। আমাদের কিন্তু বাসর হয়নি, যেদিন বিয়ে হয়েছে ও কিন্তু ওই দিন ও চলে যায়, আমাদের কিন্তু কোনো কিছুই হয়নি। ও আমাকে বলে তুমি একটা সুন্দর বাসা ভাড়া করো, আমরা যখন দুজনে একটা বাসায় উঠবো অ্যান্ড তখন আমরা বাসর করব, এর আগে আমাদের কোনো বাসর হবে না। মানে ও কতটা চালাক আমি জাস্ট এটা বোঝাচ্ছিলাম যে কত পরিমাণে ট্যালেন্ট। বিয়ে হবার পরে ওই শরীরে আমাকে হাত দিতে দেয় না। পরে আমি তখন কী করলাম, এই বিষয়টা এই প্রথম আমার বাবাকে জানালাম। বিষয়টা এই প্রথম আমি আমার বাবাকে জানালাম, কারণ আমার তো সব কিছু হয়ে গেছে, এখন শুধু একটা বাসা ভাড়া করবো, ওইখানে নিয়ে মেয়েটারা আটকাবো, পিটবো, তার উপরে প্রতিশোধ নিব, এরপরে তো আমার মিশন সাকসেস। আমি এই টার্গেট নিয়ে প্রথমে আমার আব্বাকে ফোনের মাধ্যমে বিষয়টা জানাইলাম, এবং জানানোর পরে আব্বা তখন আমার বলে তুই আমার বাসায় আয়। তো আমি ভয়েও ছিলাম যে আব্বা আমাকে মারে কিনা, তো অনেকভাবে বলে যে তুই আমার বাসায় আয়। পরে আমি বাসায় গেলাম। পরে আমরা যে বাসায় থাকতাম, যে বস্তির পিছনের দিকে বসার একটা জায়গা ছিল, আব্বা আমাকে ওখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আমি তখন বললাম যে আব্বু কান্না করতেছো কেন? আমার আব্বা বলে যে তুই যা করেছিস অবশ্যই ভালো করেছিস, এবং এই মেয়ের চরম শাস্তি হওয়া দরকার। আমার বুকের ভিতরে তার উপরে প্রচুর পরিমাণে প্রতিশোধ জমা। আমি এই মেয়েকে কোনোভাবেই ছাড়বো না, এই মেয়ের উপর আমি চরম প্রতিশোধ নিব। ও আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার আব্বা কিন্তু আবার খুবই ট্যালেন্ট ছিল, যে গার্মেন্টসে চাকরিতে ঢুকে অপারেটারে, ওই গার্মেন্টসে আমার আব্বা আবার সুপারভাইজার হয়ে যায়। এই সময় আমার বড় আব্বুও চাকরি করে। মোটামুটি পারিবারিক যে একটা অভাব ছিল, ওই অভাবটা তখন কেটে যায়, সবার হাতেই টাকা পয়সা থাকে কম বেশ। যাক, এরপরে আব্বা আমাকে বললো যে আমি তোকে একটা বাসা ঠিক করে দিই, এইদিকে তুই মেয়েটাকে নিয়ে এদিকে চলে আয়। পরে আমার আব্বা আমাকে একটা বাসা ঠিক করে দিল। আমার কথা হচ্ছে আমি ওই বাসায় নিয়ে যাব, এরপরে বাকিটা আব্বার আমি মিলে ওই মেয়ের উপরে প্রতিশোধ নেব। ওরকম একটা প্রতিশোধ পরায়ণ হয়ে আমার আব্বা যে এলাকায় থাকতো ওই এলাকাতে একটা বাসা ভাড়া করে। বাসা ভাড়া করার পরে আমি ওই দিন দুপুরে তখন রুমকিকে নিয়ে আসি, যে তোমার ড্রেস আপ, কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি চলো। তো তখন ও একটা ট্রাকে করে ওর যত মালামাল ছিল সব মালামালগুলো নিয়ে ট্রাকে করে ও তখন আসে। মানে আমার কাছে বিষয়টা তখন খুব অবাক লাগতেছে যে এত কিছু নিয়ে আসতেছে, কারণ আজকে রাতেই তোকে শেষ। মানে আমার চিন্তা ভাবনা যে আমি ওকে মেরেই ফেলবো, আমার আব্বাকে দিয়ে আমি ওকে মেরেই ফেলবো, যে আমার এত বড় ক্ষতি করছে। পরে ট্রাকে করে ওর কিন্তু অনেক আসবাবপত্র ছিল, সব কিছু নিয়ে আসে। আনার পরে সন্ধ্যার মধ্যে সব কিছু ওই বাসার মধ্যে উঠানো হয়, এবং বাসার মধ্যে সব কিছু উঠানোর পরে ও আমাকে বলে তুমি একটু বাইরে যাও, ফুল নিয়ে আসো। আমারে বলতেছে।
আমি তখন আপনার সন্ধ্যা প্রায় আমরা কাজ টাজ করছি, তো ওই বাসায় মালটাল উঠেছি, সব কিছু মিলে প্রায় আপনার 9টার মতো বেজে যায়, রাত 9টা। তো আমারে বলে যে একটু পরে তো ফুলের দোকান বন্ধ হয়ে যাবে, তুমি কিছু ফুল নিয়ে আসো, আমরা ওখানে বাসর তৈরি করবো। আমি তখন বললাম তুমি রেডি হও, আমি ফুল নিয়ে আসতেছি। এই বলে বাসা থেকে বেরোইছে। বাসা থেকে বেরোয়ার সাথে সাথে আব্বা আমারে কল দিছে। আমার মনে হয় যেন আব্বা আমার দিকে তাকিয়ে আছে। কল দিয়ে আমাকে বলতেছে যে নেওয়াজ কই? আমি বললাম আব্বা ওরে তো বাসায় রাখছি, এখনও আমারে বলতেছে ফুল আনতে যাইতে। তো আমি তো ফুল আনতে যাবো না, আমি চাকুর জন্য যাইতেছি, বাইরে থেকে চাকু আনবো, আইনে ওরা আমি জবাই দিব। আমার আব্বা বলো কি রুমে ঢুকছে? আমি বললাম হ্যাঁ রুমেও আছে। তো আমার আব্বা বলে তুই বাইরে থেকে তালা মারছিস? আমি বললাম হ্যাঁ বাইরে থেকে তালা মেরে আসছি। ও আবার চলে যায় কিনা এই জন্য আমি বাড়ি থেকে তালা মেরে আসছি। আমার আব্বা বলে না, যেহেতু ফার্নিচার নিয়ে আসছে তাহলে আর যাবে না, তো তুই এই অমুক জায়গায়, আব্বা আমাকে একটা জায়গা ঠিক আছে, আমি তখন ওখানে যাই। যাওয়ার পর আব্বা আমাকে বলে চাবিটা দে। আমি বললাম চাবি দিব? বাবা বলে চাবিটা দে। তোর চেয়েও বেশি রাগ এই মেয়ের আমার উপরে, আগে আমি আমার রাগটা ঝাড়ি, এরপরে তোর রাগ তুই ঝাড়িস। আমি বললাম আব্বা আমার তো কোনো রাগ নাই, রাগ তো আমার এই মেয়ের সাথে, এই মেয়ে তোমার জীবন নষ্ট করছে, আমার জীবন নষ্ট করছে, আমার বোনের জীবন নষ্ট করছে, আমার পুরো পরিবারটাকে ও ধ্বংস করে দিয়েছে, তো আমাদের দুজনের রাগ তো একই। আমার আব্বা বলে তাহলে তুই অনেক করেছিস, অনেক টায়ার্ড তুই, আজকে 3-4 মাস ধরে তুই এই মেয়ের পিছনে সময় দিয়েছিস, তুই বাসায় যা, রেস্ট কর, খাওয়া দাওয়া কর, আমাকে চাবি দে, বাকিটা আমি বুঝতেছি। এরপরে বাবার হাতে চাবি দিয়ে আমি নিবৃতে তখন বাসায় চলে গেলাম। আব্বা সেই রাতে আর বাসায় আসলো না। আমি কিন্তু খুবই টায়ার্ড ছিলাম, এই যে সারাদিন ফার্নিচার টানাটানি করছি, ফার্নিচার উঠে এসেছি দোতলায়, মানে খুবই ক্লান্ত। তো যার জন্য দেখা গেল যে আমি মানে আজ সারাটা মানে সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছি, আমি আর উঠতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আমি মারে বললাম যে মা বাবা কোথায়? বলো তোর বাবা তো কালকে রাত্রে বাসা আসা নাই। পরে বাবার নাম্বারে কল দিলাম, কলটা ঢুকলো, বাবা কলটা রিসিভ করছে। আমি বললাম আব্বু তুমি কোথায়? তো আব্বু যখন কলটা রিসিভ করছে আমি দেখলাম যে মানে কেমন জানি বাইরের অনেক মনে হয় যেন কোনো কোলাহল জায়গার মধ্যে আব্বু আছে। আমার আব্বু বলতেছে আমি আসতেছি বাসায়, তুই খবরদার বাসা থেকে বেরোস না, বাসার মধ্যেই থাক। তো আমি বললাম যে আমি বাসার মধ্যে আছি আব্বু, সমস্যা নেই, তুমি আসো। আব্বু তখন বাসায় আসলো দুপুরের দিকে বাসায় আসার পরে এই ঘটনা কিন্তু আমি আবার পরিবারে কাউকে জানাই না, মাকে, আমার বড় বোনকে, ওদের সবাই তো একইভাবে থাকতো, আমি কাউকে বিষয়টা জানাইনি। না জানানোর পরে তখন আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আব্বুরে বললাম যে আব্বু কী অবস্থা? আব্বু আমারে বলে শেষ করে দিছে। আমি বললাম শেষ করে দিছে মানে? আব্বু বলে মেরে ফেলছি। আমি বললাম যে পরে কোনো ঝামেলা হয়ে যাবে না, যে মেয়েটা আমার সাথে আসছে, আমি কোনো বিপদে পড়বো না? তো আব্বা বলে তুই কোনো বিপদে পড়বি না, তুই কয়টা দিন বাসার মধ্যে থাক, একদম বাসা থেকে বেরোবি না, চুপচাপ বাসার মধ্যে থাকবি, টোটালি বাসা থেকে তুই বের হবি না, এরপরে বাকি সব কিছু আমি ম্যানেজ করতেছি। আব্বু যখন এটা আমারে বললো আমি বললাম যে ফাইন আব্বু ঠিক আছে। এরপরে ধরেন ভাই আমি আর বাসা থেকে বেরোচ্ছি না, বাসার মধ্যেই বসে আছি, খাওয়া দাওয়া করে। আর ওই যে ফ্রেন্ডগুলো ছিল ওদেরকেও বাদ দিয়ে দিচ্ছে, কারণ ওদের সাথে কথাবার্তা বললো যদি কোনো না কোনোভাবে এই মেয়েকে যে আমার আব্বা মেরে ফেলছে এটার যদি কোনো একটা ক্লো বেরিয়ে যায়। তো এই জন্য আমি তখন বাসা থেকেও আর বের হই না, টোটালি বাসার মধ্যে আমি দীর্ঘ প্রায় 2 মাসের মতো টোটালি বাসায় থাকি। বড় জোর হলে বাসার সামনে একটা চায়ের দোকান অতটুকু পর্যন্ত যায়, এর বেশি যায় না। এইভাবে আমি তখন আমার আব্বুর সাথে কথাবার্তা বলে আমাদের ওই এলাকাতে আমি তখন একটা আপনার ওয়েলটেন শোরুমে একটা চাকরি নিই। তখন চাকরি করতাম, বাসায় থাকতাম অতটুকুই। আর এই মেয়ের সাবজেক্ট আমার ওখানেই ক্লোজ। আমি জানি তো আব্বু ওরে হয়তো মেরে কোথাও ফেলে দিছে, ওইটা আমি তখন ওখানেই শেষ করেই ফেলি। কিন্তু ভাই এভাবে প্রায় 7 মাস কেটে যায়, এবং 7 মাস পরে আমার আম্মা একদিন আমারে বলতেছে মানে হঠাৎ করে যে নিয়াজ আজ থেকে বেশ কয়েক মাস আগে একদিন তুই বাসায় এসে সাথে সাথে ঘুমাই গেলি, তোর আব্বা বাসায় আসে নাই। আমি বললাম হ্যাঁ। তা আম্মু বলে এরপর থেকে না তোর আব্বু কেমন জানি চেঞ্জ। আমি বললাম মানি এটা কী বলতেছো? আমার আম্মা তখন আমাকে ডিরেক্টলি বলে আসলে তোদের কাছে বলতে চাই না, কিন্তু আমার এখন বলতে মনে হয় আমি বাধ্য হচ্ছি, তোদের কাছে বলা ছাড়া উপায় নাই, তোর বাবা মনে হয় কোনো একটা রিলেশনের মধ্যে জড়াই গেছে। আমি তখন বললাম যে মা এটা তুমি কী বলো, আব্বা কোন রিলেশনে জড়াবে? আব্বার মাঝে তো কোনো রিলেশন নাই, আর আমার আব্বা তো এই কোয়ালিটির লোকও না। আমার মা বলে কোন কোয়ালিটির লোক, সংসার তো আমি করি, আমি জানি, এটা তো তোরা জানবি না, কিন্তু তোকে অনুরোধ করি তুই তোর আব্বাকে একটু পাহাড়া দে, তোর আব্বা কোথায় যায় কী করে। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে তোর আব্বা কোনো একটা সম্পর্কের মধ্যে আছে, খারাপ কোনো একটা সম্পর্কে। হ্যাঁ, আম্মার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম। এবার আমি বাবার পিছনে ইনকোয়ারি করতে শুরু করলাম। ইনকোয়ারি বলতে বাবা কোথায় যায় কী করে, এবং এমন করতে করতে ভাই অবাক হয়ে যাবেন আপনি শোনার পরে যে আমি জানতে পারলাম অল্প কিছুদিনের মাঝে আমি যে মেয়ে রুমকিকে বন্দর থেকে নিয়ে আসছি এখানে আমার আব্বার হাতে তুলে দিয়েছি, আব্বা ওই রুমকির সাথে সংসার করতেছে। আমার জিনিসটা যখন আমি সর্বপ্রথম আমার চোখে দেখতে পাই, এবং ওই বাসায় না, যে বাসা আমি রুমকিরে উঠাইছিলাম আইনা, ওই বাসায় না, অন্য কোনো একটা বাসায় আব্বা রুমকি নিয়ে ঘর ভাড়া করছে, এবং রুমকির ওই ফার্নিচার সব কিছু নিয়ে রুমকির সাথে আব্বা ওখানে সংসার করতেছে।
আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ল, এবং আরও ভেঙে পড়ল এটা শুনে যে রুমকি পেটে বাবু আসছে, মানে সে প্রেগনেন্ট, হয়তো কিছুদিন পরে তার বাচ্চা হবে, এমন একটা অবস্থা। রাগে ক্ষোভে পুরো শরীরটা তখন ফেটে যাচ্ছিল যে আর আমি কার সাথে যুদ্ধ করলাম, কার জন্য কি করলাম। এরপরে আমি মাকে বিষয়টা না জানি একদিন আমি বাবারে বললাম যে বাবা, আমি তো বেশ কয়েক মাস আগে রুমকি নামের একটা মেয়ের এনেছিলাম, এবং এই মেয়েটাকে তুমি শেষ পর্যন্ত কী করছো আমারে বলো তো। আমি তো সব কিছু জেনে গেছি, জানার পরে আবার জিজ্ঞেস করি। আব্বা তখন আমারে বলতেছে ওরা আমি মেরে ফেলছি। আমারে বলে আমি কোথায় মারছো? আব্বা বলে আমি ওই ঘরের মধ্যে গিয়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। তো বালিশ চাপা দিয়ে মাইরা লাশ কোথায় রাখছো? আব্বা বলে লাশ আমি ফালাই দিছি। ও লাশ আমি অমুক জায়গায় ফালাই দিছি, কোন জায়গায় ফালাইছি ওইটাও বলে। তাই আমি বললাম আমি তো খবর পাইছি যে মেয়েটা বেঁচে আছে। আমার আব্বা বলে মানি তুই কি পাগল হয়েছিস নাকি? আমি নিজের হাতে মাইরা লাশ ফালাই দিছি, মেয়ে বেঁচে থাকে কেমনে? আমি বললাম আব্বা, মেয়েটা যদি মারা যাবে তাহলে অবশ্যই ওই গার্মেন্টস থেকে কিংবা মেয়ের বান্ধবী টান্ধবী যারা আছে তারা কেউ না কেউ আমাকে খুঁজবে। তারা তো কেউ আমাকে খোঁজে নাই, এই পর্যন্ত তারা আমার কোনো ঠিকানাই দেয় নাই। এবং অনেকের মুখে শুনি যে মেয়েটা নাকি ওই গার্মেন্টস এলাকাতে চলাফেরাও করে, অনেকবার গেছে, অনেকেই দেখছে। আমার আব্বা বলে তুই সব ভাওতাবাজি কথা বন্ধ কর, ওই মেয়েকে আমি মেরে ফেলছি, ওই মেয়ে বেঁচে নাই, এরকম উল্টাপাল্টা কথা বলিস না। বিশ্বাস করেন ভাই, তখন শরীরের রক্তগুলো না টকবক টকবক করতেছে। মানে আমার ইচ্ছে করতেছে যে আমি এখনই আমার আব্বাকে মারতে শুরু করি, মানে এখনই আমার আব্বার কলার চেপে ধরি। যেই মেয়েটার কারণে আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল, আমরা রাস্তার ফকির হয়ে গেলাম, অথচ আমার বাবা সেই মেয়েটার সাথে দিব্যি সংসার করে যাচ্ছে, এবং যাকে আমি এক ভুয়া কাবিনে বিয়ে পর্যন্ত করে আনছি। তখন আসলে মানে ইচ্ছে থাকলো যে না, বাবার এখন কিছু বলবো না, বাবারে হাতে নাতে ধরবো। এবং হাতে নাতে ধরে বাবাজি আমাকে বলছে না যে ওই মেয়েটাকে বাবা মেরে ফেলছে, ঠিক বাবা তো আর ওই মেয়েটারে মারে নাই, আমি নিজের হাতে আমার বাবারে ওই রুমে খুন করব। মানে এরকম একটা পরিকল্পনা করে আমি বসে আছি। আমার মাকে বলতে শুধু আর একটা কথাই বলি যে মা, আমি যদি কোনো বড় অন্যায় করে থাকি তুমি আমাকে মাফ করে দিও, শুধু এটাই বলতাম। আমার মা বলে তুই কি এমন অন্যায় করবি, অন্যায়ের কিছুই হবে না, আর তুই কিছু করিস না, বা আম্মা আমাকে এগুলো বলে। এরকম করতে করতে একদিন রাতে আমার আব্বা আমারে বললো যে আজকে আমার গার্মেন্টসে নাইট ডিউটি। আসলে নাইট ডিউটি না, নাইট ডিউটির কথা বলে আব্বা ওই মেয়ের সাথে থাকতো, মানে রুমকির সাথে থাকতো। তো আমার আব্বা তখন কী করলো, আমি আব্বারে ফলো করলাম। আবার রাত 10টার দিকে খাবার দাবার অনেক কিছু নিয়ে রুমকির সাথে যেই ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে আব্বু রুমে ঢুকলো। 10টা বাজে ঢুকলো, 11টার দিকে আমি তখন রুমের সামনে গেলাম। রুমের সামনে যাওয়ার পরে দরজা নক করলাম, এবং দরজা নক করার পরে ভিতর থেকে তখন রুমকি এসে দরজাটা খুললো। আমি মাস্ক পরা আছি, নিচে দারোয়ান ছিল, দারোয়ানকে বলছে যে মৌকের বাসায় যাবো, আমি ওনার আত্মীয় ওইটা বলে তারপরে গেছি। পরে মাস্ক পরা ছিল, রুমকি দরজাটা খোলা মাত্র আমি ভিতরে ঢুকে গেছি। এবং ভিতরে ঢুকে যাওয়ার পর আমাকে বলে আপনি ভিতরে ঢুকে গেলেন কেন? আমি তখন ধাপ করে দরজাটা লাগাই দিই। আমি তখন আমার মাস্কটা খুলি, এবং মাস্ক খোলার পরে রুমকি তখন একটা চিৎকার দেয়, মনে হয় একটা জিন দেখছে, বা জিন ভূত দেখলে মানুষ যেরকম ভয় পায়নি এরকম ভয় পেয়ে গেছে। ভয় পাই আমার আব্বারে ডাক দেয়। আব্বা তখন আইসাই আমার বলতেছে কিরে তুই এখানে? আমি তখন বললাম আব্বা তুমি মরা মানুষের সাথে সংসার করতেছো, তোমার ভয় লাগে না আব্বা? আমার আব্বা বলে তুই এখানে আসছিস কেন, এখান থেকে চলে যা। আমি তখন বললাম আব্বা তোমার গেমসটা না বুঝতে পারি নাই, আসলে তো আমি শুধু এই রুমকির দোষ দিয়েছিলাম, এবং শুধু এই রুমকিকে আমি মারার জন্য তোমার কাছে এনে দিয়েছিলাম। মূলত রুমকির তো কোনো দোষ নাই, বড় পাপী তো তুমি এই রুমকির সাথে খারাপ সম্পর্ক করার চেষ্টা করছো, বড় পাপী হচ্ছ তুমি। রুমকি তখন মানে চুপ করে আছে। আমি মুহূর্তের মধ্যে আমার আব্বার কলার চেপে ধরলাম। আমার জন্মদাতা পিতা, যিনি আমাকে জন্ম দিয়েছে, ছোটোবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে, যার কোলে আমি হাগু করেছি, প্রস্রাব করেছি, সেই বাবার আমি কলার চেপে ধরলাম। এবং ধরার পরেই আমি তখন একটা চাকু ছিল আমার হাতে, চাকুটা বের করলাম, যেটা আমি দিয়ে ওনারা ঘাই দিয়ে ফেলবো, মানে মেরে ফেলবো। রুমকি পিছন থেকে এসে আমার ধরছে যে এটা করেন না, ছাড়েন। আমি তখন রুমকির সাথে ঝাড়াঝাড়ি করতেছি, মানে আমি আব্বাকে মেরে ফেলবো। ওই একটা পর্যায়ে গিয়ে তখন হঠাৎ করে মানে এইভাবে মানে দস্তাদস্তের একটা পর্যায়ে হঠাৎ করে তখন রুমকি যখন আমার ছাড়তেছিল না, আমি তখন রুমকির পেটের মধ্যে একটা লাথি মারি, এবং লাথি এমন জোরে মারি, লাথি মারার সাথে সাথে ওই তো প্রায় 7 মাসের বাচ্চা ছিল পেটে, লাথি মারার সাথে সাথে সেইভাবে চিৎ হয়ে পড়ে যায়, পরে চিৎকার দেওয়ার। এবং ওর একটা 3 পিস পরা ছিল, আপনার 3 পিসটা সাদা কালার ছিল। আমার মনে হয় ওই 3 পিসটার মানে সালোয়ারটা সাদা কালার ছিল, এই সালোয়ারটা মনে হয় লাল রক্তে বর্ণিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। মানে চিৎকার দিছে, খুব জোরে একটা চিৎকার দিছে। আমি তখন কী করলাম, যখন দেখলাম যে ও মরে যাইতেছে, আমার আবার দৌড়িয়ে ঘেরা ওরে ধরছে। ধরার পর আমি দেখলাম যে ওর সিচুয়েশান খুব খারাপ, হাত পা এরকম নাচানাচি করতেছে, হয়তো মারা যাবে। আমি তখন এখান থেকে বেরিয়ে গেলাম, এবং বের হয়ে যাওয়ার পরে আমি সেদিন নেশা করলাম।
এদিন আমি সর্বপ্রথম নেশা করি, এর আগেও আমি করেছি অবশ্যই, তবে সেদিন আমি প্রচুর নেশা করি। নেশা করে বাসায় গেছি রাত প্রায় 1টার দিকে, 1-1:30টার দিকে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আম্মু তখন আমার মানে মারছে, থাপড়াইছে, তুই নেশা করলি, তুই খারাপ, এটা ওইটা করছি। রাত 3টার দিকে ভাই আমাদের বাসায় পুলিশ, 3টার দিকে পুলিশের সাথে আমার আব্বা আছে, এবং আব্বার নিজের হাতে দেখাই দিল আঙ্গুল দেওয়া যে ও হচ্ছে আসামি। পুলিশ আমার ধরে ফেলল। আমি তখন মনে করলাম যে হয়তো আমি ওনার বউয়ের গায়ে হাত তুলছি, এই জন্য উনি আমাকে পুলিশে ধরাই দিয়েছে। কিন্তু পুলিশের ব্যানে ওঠার পর আমি যে খবরটা পেলাম, আমি যে ওই মহিলার তলপেটে লাথি মারছি, মানে রুমকির তলপেটে লাথি মারছি, ওই লাথি মারাতে রুমকি সেখানেই মারা যায়। হসপিটালে নিলে পরে রুমকিকে মৃত বলে ডাক্তার ঘোষণা করে। এরপরে আমার আব্বা ওই রুমকির হত্যাকারী হিসাবে থানায় গিয়ে আমার নামে মামলা করে, বা ইমিডিয়েটলি পুলিশ এনে আমাকে ধরাই দেয়। কারণ আমার আব্বার হাতে ওই সময় টাকা ছিল, প্রচুর টাকা ছিল। আমার বড় বোন যে টাকা ইনকাম করতো ওইটা আমার আব্বাকে দিত, এবং আমার আব্বাও সুপারভাইজারের পোস্টে ভালো চাকরি করতো, সেখানেও বেতন পাইতো। এই জন্য সম্ভবত পুলিশকে টাকা পয়সা দিয়ে মুহূর্তের মধ্যে মামলাটা দায়ের করে মুহূর্তের মধ্যে ওই রাতের মধ্যে আমাকে ধরায় ফেলে। আমাকে তখন পুলিশ থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে এবং সেখান থেকে আমাকে তখন কোর্টে তোলা হয়, এবং কোর্টে হওয়ার পরে যেভাবেও মারা যায় সে মৃত্যুর পোস্টমর্টেম বের করা হয়, এবং আমি ডাবল খুনের আসামি হয়ে যাই। ওর পেটে যে বাচ্চাটা ছিল বাচ্চাটাও মারা যায়, ও মারা যায়। সেই মামলায় আমি দীর্ঘ প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে জেল খাটি। 5 বছরেরও বেশি সময় ধরে আমি জেলের ঘাড়ি টানি, জেলে থাকি। কিন্তু অবাক বিষয় কি জানেন, এই 5 বছর আমি জেল খাটি, আমার মা শেষ পর্যন্ত মানে আমার নানু বাড়ি থেকে জায়গা বিক্রি করে, এবং নানু বাড়ি থেকে জায়গা বিক্রি করে টাকা এনে আমার মা তখন আমাকে জেল থেকে ছুটায় বা জেল থেকে আনে। এবং রুমকির মৃত্যুর পরে আমার আব্বা নাকি অনেকটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। আমি যখন জেল থেকে বেরিয়ে আসার পরে যে দৃশ্যটা দেখে আমি নিজে সহ্য করতে পারি না। নিজের শরীরের মধ্যে বা নিজের হাতের মধ্যে আমি কামড় দিয়েছিলাম, নিজের হাতে আমি নিজে কামড় দিয়েছিলাম। এই দৃশ্যটা দেখে যে আমার আব্বা আমার ঘরের মধ্যে প্রতিবন্ধীর মতো আছে, আমার বোনে আমার বাবারে লোকমা ধরে খাওয়াই দেয়, আমার মায় আমার বাবারে লোকমা ধরে খাওয়াই দেয়। এই দৃশ্যটা দেখার পরে ভাই মনে হচ্ছে আমার মানে শরীরের রক্তগুলো মনে হচ্ছে আমি এখানে অনেক মেরে ফেলবো। যে মানুষটার জন্য আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেলো, সেই মানুষটাকে আমার বোনে লোকমা ধরে খাওয়ায়, আমার মা লোকমা ধরে খাওয়ায়। যে মানুষটার জন্য 5 বছরেরও বেশি সময় ধরে আমি জেলের অত্যাচার সহ্য করেছি, এবং আমার মা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে বের করে আনছে, সেই মানুষটাকেই আমার মা আর আমার বোন মিলে খাওয়াইতে আসে। রাগে ক্ষোভে আমি তখন একটা সময় বাসা থেকে বেরিয়ে যাই, এবং বাসা থেকে বেরিয়ে চলে আসি। এবং বাসা থেকে বেরিয়ে চলে আসার পর আমি পুনরায় আবারও একটা রেস্টুরেন্টে চাকরি নেই চট্টগ্রামেই, এবং যে রেস্টুরেন্টে চাকরি নিই আমি সেই রেস্টুরেন্টে চাকরি করি। কিন্তু আজকে অনেকগুলো বছর ভাই আমার বড় বোনের বিয়ে হয়নি, বড় বোন বিয়ে বসেনি, এবং বড় বোন অলওয়েজ আমার আব্বার সেবা যত্ন করতেছে, আমার মা আমার বাবার সেবা যত্ন করে। আমি বেশ কয়েকবার বাসায় গেছি, বাসায় যাওয়ার পর আমার মা আমার ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। আমার বলে তুই থাকলে তোর বাপের তুই মেরে ফেলবি। আমি আমার পরিবারের মানুষগুলোকে একটা বারের জন্য বিশ্বাস করে দিতে পারলাম না। তোমরা তো একটা শয়তানকে লোকমা ধরে ভাত খাওয়াইতেছো, গোসল করাইতেছো। ও কত বড় খারাপ। আমি আছি, আমার বোন আছে, ও তোমারই বিয়ে করছে, অথচ এত কিছু হওয়ার পরে এক রুমকি মেয়ের সাথে ও 7 মাস ধরে সংসার করার পরে সেই মেয়ে মারা গেছে, মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। অথচ আমাদের প্রতি ওর কোনো ভালোবাসাই ছিল না। ও বাবা হয়ে নিজে আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। আমার জীবনটা শেষ হয়ে যাইতো, আমার ফাঁসি হয়ে যাইতো যদি আমার মা টাকা পয়সা দিয়ে আমাকে বের না করতো। এবং সেই মানুষটার সাথে তোমরা দিব্যি এখনও আছো, তারা লোকমা ধরে ভাত খাওয়াইতেছো, তারা বাথরুমে নিয়ে গোসল করাইতেছো, ওরে বাসা থেকে বের করো। আমার মা আর আমার বোন আমার বাবার প্রতি অগাধ ভালোবাসা, এত ভালোবাসা মনে হয় আমার প্রতিও নাই। চোখের সামনে এই দৃশ্যগুলো দেখার পরে একটা সময় মা আর বোনের প্রতি আমি প্রচুর ঘৃণা বোধ করি, এবং সেই ঘৃণায় হয়ে আমি আজকে বহু বছর আমার বাসায়ও যাই না। যেখানে চাকরি করি সেখানেই থাকি, রাত 10টা পর্যন্ত হোটেল খোলা থাকে, এবং 10টার পরে আমি তখন আমার বাসার ছাদের উপরে আসি। বাসার ছাদের উপরে এসে আমি তখন নীরবে আপনার গল্পগুলো শুনি। প্রতিদিন রাত 2টা বাজে ঘুমাইতে যাই, এবং 2টার আগ পর্যন্ত আমি আপনার এই গল্পগুলো শুনে মাঝে মাঝে আপনার গল্প শুনতে শুনতে ফজরের আজান দিয়ে দেয়। অনেক সময় ফজরের আজান দিলে আমি ফজরের নামাজ পড়তে যাই, এবং নামাজ পড়ে এসে পুনরায় আবারও আপনার গল্পগুলো শুনি। আপন ভাই, আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি জানি আপনি যে গল্পগুলো বলেন অনেকে অনেক ধরনের মন্তব্য করে, কিন্তু ভাই যাদের সাথে ঘটেছে শুধু তারাই জানে বাস্তবতা কত কঠিন। আমি আমার কথাগুলো দীর্ঘ আজকে 15 দিন ধরে একটু করে আপনাকে লিখলাম। আমি জানি না আপনি আমার গল্পটা পড়বেন কিনা। এর আগেও আরেকজন লোক আপনাকে একটা গল্প পাঠাইছিল, সেও কমেন্টে লিখলো, দেখলাম যে আপন ভাই আমি আমার গল্পটা পাঠাইছি দুইবার ইমেলে, আপনি আমার গল্পটা পড়েন নাই বা আমার গল্পটা রেকর্ড করেন নাই। আমি জানি না আমার গল্পটা আপনি রেকর্ড করবেন কিনা। আমি আমার ফোন নাম্বারটা আপনাকে দিলাম, আমি চট্টগ্রামের অমুক জায়গায় থাকি, যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করেন। এটা আপন ভাই আপনার জন্য অনেক ভালোবাসা।
আর যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করলে আমি আমার বোনকে আর আমার মাকে গল্পটা ফরওয়ার্ড করব, তারা অন্তত শুনুক যে আমার বাবার ওই নোংরা কীর্তির কথা। এরপরও তারা আমার বাবার মুখে ভাত তুলে দেয় না, তারা আমার বুকে গুলি করে। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই নেওয়াজের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা আমি শুরুতেই বলেছিলাম এটা একটা প্রতিশোধ পরায়ণ একটা গল্প। দেখেন, আমি বারবার একটা কথা বলি, আমার লাইফে কিছু মানুষ আমার এত বড় ক্ষতি করেছে, যারা আমার খুব কাছের মানুষ। আই বিলিভ দ্যাট, তাদেরকে এত বিশ্বাস করি যে তারা আমার আত্মার আত্মীয় বলতে গেলে। এই মানুষগুলো পর্যন্ত আমার এত ক্ষতি করছে যেটা বলার মতো না। আমার স্টুডিওতে কাজ করা আমার যারা আমার সাথে থাকে তারা বলে যে ভাই এই ছেলেকে তো খুন করা উচিত, ওকে মেরে ফেলেন। আমি তখন হেসে বললাম যে আরে আমি কি খুন করব, আমি ওকে মারবো কেন? ওকে মারার জন্য তো সৃষ্টিকর্তা আছে, আমি কি বিচারক? আমার চেয়েও বড় বিচারক তো আসমানে বসে আছে। বিচার আমি তার কাছেই দিলাম, তিনি তার বিচার করবে। ঠিক তেমনি যদি নেওয়াজ বিচারটা আল্লাহর কাছে দিত, তাহলে আজকে নেওয়াজের জীবনের এই করুণ পরিণতি ঘটতো না। নেওয়াজ অ্যাটলিস্ট একটা ভালো অবস্থার মধ্যে থাকতে পারত। কিন্তু শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে বাবার উপরে অবিচার হয়েছে, সেই অবিচারের প্রতিশোধ নিতে গিয়ে নেওয়াজ আজকে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে যাচ্ছে। মা তার থেকেও নাই, বোনটার তো আর বিয়ে হবেই না, বোনের বিয়ের বয়স তো শেষই, একরকম বুড়ি হয়ে গেছে, বোনটারও বিয়ে হলো না। এবং একইভাবে নেওয়াজ প্রতিটা মুহূর্তে বিষের যন্ত্রণা ভোগ করে যাচ্ছে, শুধু একটা মাত্র কারণ, সেটা হচ্ছে প্রতিশোধ নিতে গেছিল। আজকের গল্প শুনে অ্যাটলিস্ট মাথার মধ্যে এই জিনিসটা ঢুকান যে প্রতিশোধ আপনি নয়, প্রতিশোধ তিনি নেবে। আপনি শুধু মুখে বলবেন যে হে আল্লাহ, আর তার কাছে আপনি বিচার দেন। যেখানে ঘোষ চলে না, যেখানে পুলিশ নাই, যেখানে মামলা চলে না, যেখানে কিচ্ছু চলে না, যেখানে একদম নিখুঁতভাবে বিচার হয়, আপনি তার কাছে বিচার দেন। এবং তার কাছে বিচার দিয়ে আপনার ভিতর থেকে সমস্ত রাগ আপনি ছেড়ে ফেলেন, চোখটা বন্ধ করে একটা লম্বা ঘুম দেন। প্রতিটা সকাল আপনার জন্য নতুন কিছু বয়ে আনে। আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনি মরে যান, এবং সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনি আবার জেগে ওঠেন। মনে রাখবেন, প্রতিটা সকাল আমাদেরকে নতুন কিছু দেওয়ার সম্ভাবনা জাগায়। এজন্য সবাইকে বলবো যে ভিতর থেকে প্রত্যেকে সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু ভুলে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে একটা ঠান্ডা মাথায় ঘুম দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।